আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। গুড ইভিনিং। আমার নাম জিশান জাকারিয়া। প্রথমে একটা অনুরোধ করছি, কাইন্ডলি সবাই মিউটে যাবেন। কারো ফ্যান ছাড়া থাকে, কারো সুন্দর বাতাস বইছে জানলার বাইরে, হর্নের আওয়াজ, বিভিন্ন আওয়াজ। 1.5 ঘন্টার সেশন, 1.5 ঘন্টায় আহ, কারো না কারোর জন্য কোনো না কোনো কিছু বেনিফিশিয়াল হবে এবং সেটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আজকে। এই কারণে সবাই মিউটে থাকাটা খুব জরুরি। ওকে। আর একটু আগে আমি চিন্তা করতেছিলাম, আমরা যখন অফিসে চাকরি করি 9 to 5, মোটামুটি পৃথিবীর যে কোনো সংস্থাতেই চাকরি করেন না কেন ট্রেনিং হয়, তো কারো না কারো ভাষণ শোনা লাগে। এখন ব্যবসা করতে গেলেও আজকাল ভাষণ শোনা লাগতেছে, এটা আগে ছিল না এত। এটা ভেবে আমার একটু হাসি পেল। এবং কর্মসংস্থানে যখনই আমাকে কেউ ভাষণ দিতে আসে, কারণ এটা হয় প্রায়শই, এটা হয় যে যখন কেউ একটা ট্রেনিং সেশন নিতে আসে, মাঝে মাঝে মনে হয় এগুলো তো জানি, আম, এবং তখন বোর্ড হয়ে যায় আমরা। নতুন কিছু তো বলে নাই, বিরক্ত লাগে। আবার অনেক সময় মনে হয় আমি তো এর থেকে আমি নিজেই ভালো জানি, রাইট? এগুলো কেন বলছি, কারণ আমি অন্তত যখন আমাকে কেউ ট্রেনিং দিতে আসে আমি প্রশ্ন করি যে এই মানুষটার কথা আমার জন্য রেলেভেন্ট কেন। এটা আমার নিজের জন্য একটা প্রশ্ন থাকে এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন আমার ক্ষেত্রেও আপনাদের চিন্তা করা উচিত, কারণ এই প্রশ্নের উত্তর আমি প্রায় পাই না। এন্ড আই থিঙ্ক সবসময় যে যে একজন ট্রেনিং দিতে আসে তার আগে বলা উচিত যে তার অভিজ্ঞতাটা কি। হ্যাঁ, সো আমি ওটা দিয়ে শুরু করব। আমার নাম জিশান জাকারিয়া, আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমি প্রায় 14 বছর ধরে শিক্ষকতা করছি। আমি সেকেন্ডারি স্কুলে আমার স্পেশালিজম। আমি যুক্তরাজ্যে শিক্ষকতা শুরু করি, আমি 16 বছর বয়স থেকে দেশের বাইরে ছিলাম, এবং 32 বছর বয়সে দেশে ফেরত এসেছি। আমি যুক্তরাজ্য থেকে শিক্ষকতা শুরু করি, ব্রুনাই দারুস সালামেও ছিলাম কিছু বছর, তারপরে বাংলাদেশে শিক্ষকতা কন্টিনিউ করি। বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে আমার প্রথম ব্যবসায়িক ইনভেস্টমেন্ট, যেটা ছিল একটা রেস্টুরেন্ট। ওকে। এবং আমি সেই রেস্টুরেন্টের পাশাপাশি আমার চাকরি চালিয়ে গিয়েছি। কারণ আমার একটা মোটো ছিল সবসময় যে আমার 9 to 5 যেন কখনো ব্যাঘাত না ঘটে। 9 to 5 বলতে মাই ব্রেড অ্যান্ড বাটার। যে কখনো যেন আমার ভাড়া দেওয়া নিয়ে চিন্তা করতে না হয়। কারণ আমি নিজে একজন আর্মি অফিসারের ছেলে। আমার দাদাও চাকরি করতেন, দাদার বাবাও চাকরি করতেন। বিজনেস মেন একমাত্র আমার বড় চাচা বিজনেস করেন, বাকি ডাক্তার, লয়ার, ব্যাংকার। তো আমি দিক দিয়ে রিস্ক অ্যাভার্স ছিলাম, নট ফুললি রিস্ক টেকিং। 3 ধরনের মানুষ হয় পৃথিবীতে, যারা উড়াধুরা লেভেলের রিস্ক নিতে পারে, অনেক সাহস, যারা মাঝামাঝি আমার মতো, চাকরি ছাড়বো না যতদিন না চাকরির পরিমাণ ইনকাম না হবে, চাকরি ছাড়বো না। এবং থার্ড টাইপ অফ মানুষ হচ্ছে কোনো রিস্কই নিতে পারে না, সারা জীবন খালি ব্যবসা নিয়ে আলাপ করে কিন্তু কখনো অ্যাকচুয়ালি ব্যবসায় নামতেই পারে না, সাহস জোগাতেই পারে না এবং চাকরিই করতে থাকে। তো আমার রেস্টুরেন্টের পর আমি চাকরি করা অবস্থায় শিখো, শিখোর নাম আপনারা আশা করি সবাই শুনেছেন। না শুনলে অসুবিধা নেই, 14 থেকে 18 বয়সের সবাই চেনার কথা, আপনারা না চিনলে অসুবিধা নেই। শিখো হচ্ছে একটি এডটেক, এবং শিখো অ্যাপের মাধ্যমে বেসিক্যালি বাচ্চাদের আফটার স্কুল সাপোর্ট দেয়। শিখোর যাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। এগেন, যেটা আমি বলেছি আমি রিস্ক অ্যাভার্স। সো শিখোর সিইও হচ্ছে শাহিদ চৌধুরী। আমরা দুজনেই লন্ডন থেকে বন্ধু, ও যুক্তরাজ্যে চলে গিয়েছিল 18 বছর বয়সে। আমাদের পরিচয় অ্যাকচুয়ালি লন্ডনেই। সো আমি তো দেশে চলে এসেছি। আমি 1 বছর চাকরি করার পর ও আমাকে নক করে যে দোস্ত, এরকম করতে চাই। আইডিয়াটা ওর ছিল, শিক্ষা খাতে এরকম অ্যাপ বানাতে চাই। আমি তো এডুকেশনের কিছু বুঝি না, জানি না। ও ব্যাংকার। তো তখন বিপ্লব হাত তুলছে। বিপ্লব, কোনো প্রশ্ন? আচ্ছা, আমি কন্টিনিউ করছি, হয়তো ভুলে চাপ পড়েছে। তো ও আমাকে বললো যে আমি এরকম শুরু করতে চাই। ও ব্যাংকার, বললো ফান্ড রেজিং আমি করব, এডুকেশন সাইডটা জন্য আমার কাউকে দরকার।
তো একজন শিক্ষকের স্বপ্নই থাকে হচ্ছে যত স্টুডেন্ট এফেক্ট করতে পারবো তত ভালো। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমরা এটা যদি আমি করার চেষ্টা করি কত স্টুডেন্টকে হেল্প করতে পারি? বলছে স্টুডেন্ট তো 4 কোটি। তো আমার চোখ বড় বড় হয়ে গেল, আমি সাথে সাথে হ্যাঁ বললাম। কিন্তু আমি দুটো শর্ত দিলাম, কারণ আমি যখন বাংলাদেশে ল্যান্ড করেছি আমি যেটা দেখেছি ওই অবস্থায় অলরেডি 50টারও বেশি এডটেক ছিল, এবং সবাই একসাথে সবকিছু করার চেষ্টা করতেছিল, সবকিছু একসাথে, এভরিথিং করতে গিয়ে তারা কেউই সাকসেসফুল হচ্ছিল না। হ্যাঁ, আমি তখন ওকে বললাম দুটো শর্ত। এক হচ্ছে আগে শুধু এসএসসি ম্যাথমেটিক্স এর কোর্স বানাবো, একসাথে 50টা কোর্স বানাইলে আমি নাই, নাম্বার ওয়ান। এবং দ্বিতীয় কথা বললাম যে মিনিমাম $500,000 যখন রেজ করব তখন আমি চাকরি ছাড়তে রাজি আছি, এর আগে আমাকে ছাড়তে বললে আমি ছাড়বো না। কারণ আমি যা কামাই আমার চাকরিতে অ্যাটলিস্ট তার 75% আমাকে স্যালারি হিসাবে দিতে হবে। তো আমি তাহলে আমার এগেন নিজের বাসা ভাড়ার সিকিউরিটি ইনশিওর করে আমি শর্ত দিলাম, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, চলাফেরা, হোয়াটএভার। ও তখন বললো আমি রাজি। ফ্যান্টাস্টিক। আপনারা এখানে দুটো জিনিস খেয়াল করবেন, এক হচ্ছে আমি প্রোডাক্ট কোয়ালিটির উপরে ফোকাস করলাম। রেস্টুরেন্টে যে ইনভেস্ট করেছি, যেই দেশের খাওয়া বানায় শেফরা ওই দেশের। আমার রেস্টুরেন্ট থাই, শেফরা থাইল্যান্ড থেকে আসে। তাতে আমি জানি যে খাওয়া জেনুইনলি থাই হবে, এবং খাওয়া অবভিয়াসলি টেস্ট করে নিয়েছিল, রাইট? সো প্রোডাক্টের কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট। রেস্টুরেন্টের এক্সাম্পল দিই, পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টেরিয়ার আমি 5 কোটি টাকা খরচ করলাম ইন্টেরিয়ারে, উদাহরণস্বরূপ বলতেছি, 5 কোটি টাকা খরচ করলাম ইন্টেরিয়ারে, কিন্তু খাওয়ার টেস্ট জঘন্য, কোনো লাভ নেই। মানুষ একবার খাবে আর ফেরত আসবে না, 14 গোষ্ঠীকে জানাই দিবে এখানে যাইস না, খাওয়া ইজ নট গুড, রাইট? যে কয়েকজনকে জানাইতে ভুলে যাবে তারা আসবে, তারা আরো 10 জনকে জানাবে, ভেরি সুন রেস্টুরেন্ট উইল ডাই, রিয়ালিটি। হ্যাঁ, সো এইভাবে আমরা শুরু করলাম। আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি একটু শেয়ার করছি, প্রেজেন্টেশন দিয়ে আগাবো, তারপরে আরো কিছু পয়েন্টস বলছি। এক মিনিট। আমি যখন প্রেজেন্টেশনে চলে যাব আপনাদেরকে দেখতে পারবো না, তো কাইন্ডলি একজন একটু আমাকে জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। জি ভাই, দেখা যায়। Understand essential founder skills. হ্যাঁ, কি কি স্কিলস এন্ড অ্যাট্রিবিউটস দরকার হয় স্টার্টআপের সাকসেসে। এই যে রিস্ক, আমি কতটুকু রিস্ক নিতে পছন্দ করি, আমি যে ওই 3 টাইপের মানুষের মধ্যে কোনটা কেন বললাম, কারণ আমি এরকম মানুষকে মিট করেছি বাংলাদেশেই যে বাসা বিক্রি করে দিছে, তার একমাত্র গাড়ি বিক্রি করে দিছে, এই তার স্টার্টআপকে দাঁড়া করাইতে গিয়ে জীবনে সবকিছু বিক্রি করে দিছে। আমি এই ধরনের রেজিলিয়েন্সে বিশ্বাসী না, এই কারণে এটা বললাম। হ্যাঁ, সো আজকে আমরা কি করব? অবজেক্টিভস: আন্ডারস্ট্যান্ড এসেনশিয়াল ফাউন্ডার স্কিলস ফর এফেক্টিভ স্টার্টআপ লিডারশিপ, এক্সপ্লোর কেস স্টাডিজ অফ সাকসেসফুল ফাউন্ডার্স এন্ড দেয়ার জার্নিজ। আমার 7টা বিজনেস আছে আমার চাকরির বাইরে, ওগুলা নিয়ে আমি সবগুলো নিয়ে বলবো, আর গ্লোবালি যারা বিলিয়নিয়ার্স আছেন এরকম কিছু এক্সাম্পল দিব। গেইন অ্যাকশনেবল স্ট্র্যাটেজিস টু ডেভেলপ এন্ড এনহ্যান্স ফাউন্ডার স্কিলস। ওকে, সো কোর রেসপন্সিবিলিটি কি? ভিশন সেট করা, ফান্ডিং সিকিউর করা, টিম বিল্ডিং আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমাদের প্রথম একটা টাকাও যে আমরা খরচ করেছি সেটা করেছি রিসার্চের উপর। আমার বন্ধুর আইডিয়া ছিল কি, বাংলাদেশে ফ্যান্টাস্টিক সব টিচার, এই বুয়েটে কেউ ফাটাফাটি স্টুডেন্ট ফিজিক্স পড়ায়, বরিশালের গন্ডগ্রামের বাচ্চা তো আর ওকে পাবে না টিউশনির জন্য। তো আমি বুয়েটের ফিজিক্সের ছেলেকে কিভাবে ওর কাছে নিব? আমি অ্যাপের মাধ্যমে নিব, আমি অ্যাপের ভিতরে লাইভ পড়াবো। এই হলো আইডিয়া। ভালো কথা। এখন আইডিয়া হইলেই যে হিট হবে এটা তো কোনো গ্যারান্টি নাই। এটা আমার রিসার্চ করতে হবে। তো আমাদের প্রথম $3,000 আমরা খরচ করেছি রিসার্চের উপর। প্রফেশনাল একটা রিসার্চ কোম্পানি হায়ার করেছি আমরা। করে আমরা কি করলাম? আমরা 100টা ফ্যামিলি, বিভিন্ন সোসাইটির বিভিন্ন স্তরের ফ্যামিলিদের
রিসার্চ করলাম ঢাকা এবং চিটাগং মিলিয়ে, কারণ আমার সবচেয়ে দুইটা বড় মার্কেট ঢাকা এবং চিটাগং। যে সিম্পল কিছু প্রশ্ন, ডিপেন্ডিং অন মানুষের ফ্যামিলির ইনকাম কোন লেভেল পর্যন্ত গেলে বাসায় একটা স্মার্টফোন আছে, তাদের কি বাসায় ওয়াইফাই আছে কিনা, এবং তারা পড়াশোনার উপর বাচ্চাদের কত খরচ করে, এগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, কারণ ওগুলার হিসাব দিয়ে আমরা এই উত্তরগুলার বেসিসে আমরা ডিসিশন নিব কি আদৌ আমরা ব্যবসা করতে মাঠে এই আইডিয়া নিয়ে নামবো কিনা। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ যদি দেখি যে যে পুরা দেশে 13% ফ্যামিলির কাছে স্মার্টফোন আছে, তাহলে তো ব্যবসায় নামার কোনো মানে হয় না, রাইট? বিকজ আমার সিলিকন ভ্যালি আর বিদেশি ফাউন্ডারদের থেকে মিলিয়নস অফ ডলার উঠাইতে হবে, ওই পপুলেশন দিয়ে হবে না। হ্যাঁ, স্টার্টিং পপুলেশন দিয়ে। সেকেন্ড প্রশ্ন, তারা পড়াশোনার উপরে কত খরচ করে অ্যাক্রস দ্য বোর্ড, এবং ওয়াইফাই আছে কিনা। এইগুলার বেসিসে আমরা ডিসাইড করতে পারবো যে তারা কোন খরচের প্রোডাক্ট, কত খরচের প্রোডাক্ট এফোর্ড করতে পারবে, ম্যাস মার্কেট, রাইট? এটা হচ্ছে প্রথম স্টেপ। তো রিসার্চ করে আমরা দেখলাম ইনফ্যাক্ট আমরা যা এক্সপেকটেশন ছিল তার থেকে আরো বেশি পরিমাণ সংখ্যক ফ্যামিলির বাসায় আমরা স্মার্টফোন পেলাম। হ্যাঁ, একদম যত নিচেই যান না কেন আপনি, স্মার্টফোন এখন ছড়িয়ে গেছে সব জায়গায়। আর ওয়াইফাই না হলেও আমরা যেটা পেলাম যে বাচ্চারা পড়াশোনা করার জন্য এমবি কিনে হলেও তারা পড়াশোনা করছে, এটাও আমরা দেখলাম, রাইট? সো ডিসাইড করলাম বিজনেস করব। এরপরে হচ্ছে স্ট্র্যাটেজিক ডিরেকশন। হ্যাঁ, মিশনস এন্ড ভ্যালিউজ ইম্পর্টেন্ট অবশ্যই, আপনার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করা। আমরা ভালো পরিমাণ টাকা খরচ করেছি লোগো বানাতে। আপনি পৃথিবীর অনেক দেশে নাইকির স্টোর পাবেন যেখানে নাইকি শব্দটা লেখাই নাই, খালি ওই টিক চিহ্ন। এই আমি রিসেন্টলি আই ফ্লু থ্রু কাতার আর দোহার এয়ারপোর্টে বিশাল বিশাল সব টিক, কোথাও নাইকি লেখা নেই একটা স্টোরে। স্টোর তো মনে হয় মাল্টিপল হবে, দোহার এয়ারপোর্ট তো হিউজ। সো লোগোটা খুবই ইম্পর্টেন্ট। আমরা লোগোর উপরে এবং আমাদের ব্র্যান্ডিং এর উপরে, ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট একটা মেয়ে আছে, ও নর্থ এন্ড কফিরও ইয়ে ডিজাইন করে, কাপগুলা ডিজাইন করে, ওকে আমরা হায়ার করলাম। তারপরে আমরা বড় অঙ্কের টাকা কিসে খরচ করলাম, আমরা অ্যানিমেশন করব ভেবেছিলাম, এটা নিয়ে পরে আলো বলবো। অ্যানিমেশনের উপরে প্রথম যে 3-4টা ভিডিও বানাবো, ওইটা আমরা অনেক টাকা খরচ করে বানিয়েছি। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট যারা বিবিসির অ্যানিমেশন বানিয়েছে, এই একটা কোম্পানি খুঁজে বের করে আমরা প্রথম 3-4টা ভিডিও বানালাম। কারণ আমি যে ফান্ড রেজিং করবো, এটা হচ্ছে আপনি যদি প্রেম করতে শুরু করেন আর প্রথমবার একজনকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই চুলটা আঁচড়ায় যাবেন। আপনার চুল যদি এলোমেলো থাকে আর জঘন্য একটা আধোয়া শার্ট পরে যান, দ্বিতীয় ডেটে যাওয়ার চান্স খুবই কম, এটাই স্বাভাবিক। ঠিক একইভাবে আপনার প্রথম প্রোডাক্টের ঝলক যেটা ফাউন্ডার পাবে, এবং আপনার অ্যাপ। সো আমি আরেকটা বড় অঙ্কের টাকা খরচ করেছি, আমার এখন খোলাসাভাবে বলতে কোনো অসুবিধা নাই, কারণ এটা অনেক পুরানো কথা। বাংলা লিংকের এক ভাই, উনি পুরা পৃথিবীতে ইউআই ইউএক্স এক্সপার্টদের মধ্যে একটা কোর্স আছে, পুরো পৃথিবীতে খালি 200 জন ওই কোর্সের সার্টিফিকেট আছে, উনি ওই 200 জনের একজন। আমরা ওনাকে খুঁজে পাইছি র্যান্ডমলি, এগুলো সব নেটওয়ার্কিং এর মাধ্যমে। আমরা ওনাকে আমাদের প্রথম 10টা পেজ, একটা অ্যাপ তো আপনি বই হিসাবে চিন্তা করতে পারেন, বইয়ের পাতার মতো। আমাদের প্রথম 10টা অ্যাপের ফ্লো যেটা বলি আমরা, যে আপনি যখন একটা জিনিসে ট্যাপ করবেন, ওইটার যে ফ্লোটা, এরকম 2-3টা ফ্লো বানালাম। হ্যাঁ, 3টা পেজ। এই পেজের ডিজাইন ওনাকে দিয়ে করলাম। উনি এই 10টা বানাইতে উনি 2 লাখ টাকা নিছেন। ওকে, মনে হবে যে ও মাই গড কি ভয়াবহ অবস্থা, কিন্তু এই 2 লাখ টাকা দিয়েই আমরা আলটিমেটলি এই যে ইনিশিয়ালি 2 লাখ, রিসার্চে 3 লাখ, ওই মেয়েটা যে লোগো আর ব্র্যান্ডিং বানাই দিছে ওকে দিছি 1 লাখ। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে এগুলো অনেক দরদাম করে, অনেক নেগোশিয়েট করে এই নাম্বারে আসছি। এক একটা ভিডিও কত, এটা বললাম না, এটা ট্রেড সিক্রেট, ওনাদের সাথে সাইন করা, বলা যাবে না।
এগুলা সব প্রথমে তো নিজের পকেট থেকে, রাইট? এই পরিমাণ টাকা খরচ করলাম কেন? কারণ না হলে আমি $100,000 যে একটা এঞ্জেলের কাছ থেকে তোলার আশা করছি, সেটা ইম্পসিবল। কারণ আমার কোনো রেভিনিউ নাই। হ্যাঁ, বিজনেস এক একটা এক এক ধরনের হয়। স্টার্টআপ, স্ট্রিক্টলি স্টার্টআপ দুনিয়াতে যখন আমি ম্যাস মার্কেটে এডুকেশনের একটা প্রোডাক্ট বিল্ড করব, যেখানে আমি হাজার হাজার অ্যানিমেশন আলা ভিডিও বানাবো, আমার মিলিয়নস অফ ডলার দরকার। এবং সেটা পর্যন্ত পৌঁছাতে আমার আগে একটা মানুষকে, অন্তত একটা মানুষকে বা একটা কোম্পানিকে কনভিন্স করতে হবে উইদাউট এনি রেভিনিউ, উইথ জিরো রেভিনিউ। সরি, আচ্ছা, কন্টিনিউ করছি। সো এই কারণে আমরা শুরুর দিকেই 10-12 লাখ টাকা এই এই ছোট ছোট জিনিস, যেগুলো আমরা ছোট মনে করি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খরচ করলাম। করে এটা কিন্তু কোভিডের পিকে 2019 ডিসেম্বরে কোভিড হয়েছিল, এবং তারপর বাংলাদেশ লকডাউন সেপ্টেম্বরে, ওই ডিসেম্বরের আগে সেপ্টেম্বর। সো একদম পিক কোভিডে আমরা ফান্ডিং খুঁজতেছিলাম। ওকে, আমি জানি না আপনাদের মতো কতজন, আম, একটু একটা জিনিস দেখাই। আমি জানি না আপনারা কতজন ডায়রিয়ার কলম নিয়ে বসছেন। আমি তো ট্রেনিং আসি নাই, আমি ডায়রিয়ার কলম নিয়ে বসছি, এই অভ্যাসটা খুব ভালো। হ্যাঁ, সো যখন যেটাকে গুরুত্বপূর্ণ মনে হবে লিখে নেবেন। ঠিক আছে, সো এই পর্যন্ত কি বললাম? খরচ কিসে কিসে করা উচিত? রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আব্দুল মালিক ভাই, বিউটিফুল ডায়েরি। রিসার্চ অবশ্যই ইম্পর্টেন্ট। আপনার লোগো, লং টার্ম চিন্তা করতে হবে। চিন্তা করবেন না 7 দিন পর বা 7 মাস পর, চিন্তা করবেন 7 বছর পর আমি যদি একটা জায়গায় পৌঁছাতে পারি, 7 বছর পর গিয়ে আমার কি পরিমাণ ফান্ডিং লাগতে পারে, রাইট? বা আমি যে পুরো দেশে আমার নাম ছড়াবে, তার মানে তখন 18 কোটি মানুষ আমার লোগোটা দেখবে। এই লোগোটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ব্র্যান্ড কালার্স খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা উদাহরণ দিই, আমাদের লোকাল নাইকির এক্সাম্পল দিলাম, লোকাল একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আমাকে নিয়ে যান, একমাত্র একটা ব্যাংক আমি 400 গজ দূর থেকে রং দেখেই বলে দিতে পারবো এটা এই ব্যাংক। আর কোনো ব্যাংকের ক্ষেত্রে আমি বলতে পারি না। কোন ব্যাংক সেটা? ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কটকটা একটা হলুদ রং, আমার কাছে হালকা কটকটা, আপনাদের কারো কাছে সুন্দর লাগতে পারে, এটা চয়েসের ব্যাপার। কিন্তু দূরের থেকে কিন্তু টের পাওয়া যায় দেখলেই যে এটা ইবিএল। হ্যাঁ, তো লোগো, ব্র্যান্ডিং এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি আবার ফিরে যাচ্ছি। $1 লাখ পেলাম আমরা, এবং এই পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট, এটাও লিখে রাখেন যে ভ্যালুয়েশন নিয়ে আমি মাটি কামড়ায় ধরে থাকবো না। নিজে নিজে নিজেকে মনে মনে এটা বলেন। হ্যাঁ, অবশ্যই ভ্যালুয়েশন নিয়ে শক্ত থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু এত শক্ত না যে আপনি অপেক্ষা করতে 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 আপনার একই আইডিয়া নিয়ে আরো 3জন ব্যবসা লঞ্চ করে ফেলছে। ওকে, তো আমি এখন এগেন এগুলো কনফিডেন্সিয়াল, আমি এক্স্যাক্টলি আপনাকে বলতে পারছি না কোন ভ্যালুয়েশন আমরা প্রথমে রেজ করেছি। আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে, আমি আর আমার কো ফাউন্ডার যেই ভ্যালুয়েশনে প্রথম অঙ্কের টাকা তুলতে চেয়েছিলাম, তার ঠিক 1/3 ভ্যালুয়েশনে আমরা টাকা তুলেছি। $100,000, প্রথম $100,000। হ্যাঁ, আমাদেরকে কোনো ইনস্টিটিউশন দেয়নি, আমাদেরকে 2জন এঞ্জেল টাকা দিয়েছে। আমাদের স্বপ্ন ছিল যে শুরুই করব ইনস্টিটিউশন দিয়ে, কিন্তু আমরা পারিনি। আমার বন্ধু ইউকে তে ওয়েলথ ম্যানেজার ছিল, 12 বছর ব্যাংকিং এ কাজ করেছে বার্কলিসে, এবং তারপরে এইচএসবিসি তে ডিরেক্টর লেভেলে। হ্যাঁ, তার কাজই এসব। সেও, ওর থেকে বেটার ফান্ডরেজার আমি খুব কম দেখেছি, সত্যি কথা বলতে। সেও পারেনি কোনো ইনস্টিটিউশন থেকে টাকা রেজ করতে, আলটিমেটলি আমাদের এঞ্জেল থেকে রেজ করতে হয়েছে। ওকে, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কোন এঞ্জেলের থেকে টাকা নিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ। যে এঞ্জেল শুরুতেই জিজ্ঞেস করে টাকার রিটার্ন কবে পাবো, ভুলেও তার থেকে টাকা নেবেন না, যদি স্টার্ট আপ হয়ে থাকে। এসএমই হলে ঠিক আছে, এসএমই ইজ ফাইন। এসএমইর জন্য এটা একটা লেজিটিমেট কোয়েশ্চেন। স্টার্ট আপের দুনিয়ায় যে বলে
প্রথম প্রশ্ন টাকা কবে পাবো, তার থেকে টাকা নিয়ে না, এই উপদেশটা মনে রাখে। ওকে, কারণ তার মানে সে স্টার্ট আপের স্ট বোঝে না। ঠিক আছে, এরপর যার থেকে টাকা নিচ্ছে খালি মোটা অঙ্কের পকেটওয়ালা মানুষের থেকে টাকা নিয়েন না, একটু যাচাই করে দেখেন সে আপনাকে আর কোন জায়গায় হেল্প করতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডোন্ট টেক মানি ফ্রম বিগ মানি পিপল, টেক ইট ফ্রম স্মার্ট মানি। বুঝাতে পারলাম? তো আমি এখন উদাহরণ দেই। আমাদের প্রথম এঞ্জেলের একজন ছিলেন সামিট গ্রুপ পরিবারের একজন, যিনি নিজে আগে অনেক স্টার্ট আপে ইনভেস্ট করেছেন এবং যিনি একটা ফোন দিয়ে ইন্ডিয়ার একটা বড় সড়ো ভিসি কে ফোন দিলে সে আমাদের সাথে বসবে মিটিং এ। ওকে, এবং সেটা অ্যাকচুয়ালি হয়েছে। হ্যাঁ, তো বি স্মার্ট অ্যাবাউট কার থেকে টাকা নিচ্ছেন, সেটা আপনি স্টার্ট আপ হন, এসএমই হন, যেই হন, রাইট? আপনাকে যে টাকা দিচ্ছে খালি যদি সাইলেন্ট ইনভেস্টরও হয়, কোনো না কোনো ধরনের একটা হেল্প করে দিতে পারবে, এই ধরনের মানুষ থেকে টাকা নাও। নেক্সট, টিম বিল্ডিং, হায়ারিং দ্য রাইট ট্যালেন্ট। বাজেট যতই কনস্ট্রেইনড হোক, একজন নাম ভুলে গেছি কে বলছে এটা, কোন এক বিলিয়নিয়ার বলছে, আমেরিকান, যে আমি সবচেয়ে স্মার্ট মানুষকে হায়ার করি, তারপরে আমি ওদেরকে ভালো অঙ্কের বেতন দেই, কারণ আমি তারপরে আর ডিসাইড করি না কি করতে হবে, আমি ওদেরকে বলি আমাকে বলো কি করতে হবে। আমি হচ্ছি লিডার যে পুরো স্ট্রাকচারটা দাঁড়া করায় এবং তারপরে কারেক্ট ট্যালেন্ট হায়ার করি, কারণ আমি তো সবকিছু বুঝি না। সো ওরা আমাকে যা বলে আমি তাই করি। দিস ইজ ওয়্যার লিডারশিপ অ্যান্ড মোটিভেশন আসে, যে একটা মানুষকে হায়ার করবেন এবং তাকে বুঝাই দিবেন সে কত গুরুত্বপূর্ণ আপনার জন্য, এটা একটা ভালো জিনিস, এবং তাকে ওই ওনারশিপটা দিবেন। মাইক্রো ম্যানেজমেন্ট না করার চেষ্টা করবেন। আপনি মাইক্রো ম্যানেজ করলে অটোমেটিক ভালো ট্যালেন্টেড মানুষ চলে যাবে আপনাকে রেখে। হ্যাঁ, মাইক্রো ম্যানেজমেন্ট মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসে আপনার চেকিং, ডাবল চেকিং, আপনার হ্যাঁ না চিন্তা করা, মানে আপনাকে একটু আপনার ডিপার্টমেন্ট হেড যদি থাকে তাদের উপর ভরসা রাখতে হবে। মাইক্রো ম্যানেজমেন্ট তারা করে যাদের কারোর উপরে কোনো কিছুতেই ভরসা নাই, সেইভাবে আপনি বড় ব্যবসা দাঁড়া করাতে পারবেন না। ফাইনালি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি একটা বড় সড়ো এক্সাম্পল দিই ব্যর্থতার। আমরা প্রথমে অন্যান্য দেশ, চায়না, ইন্ডিয়া এবং আমেরিকায় এর থেকে অ্যানিমেশনের সাকসেস দেখে, হ্যাঁ, বাই দ্য ওয়ে, রিসার্চ কিন্তু খালি মাঠে নামার জন্য এটা দেখি নাই যে বাংলাদেশে কয়জনের স্মার্টফোন আছে, ওয়াইফাই আছে। এডটেক পৃথিবী জুড়ে কে কি করছে এটা রিসার্চ করেছি, ওটা আমরা নিজেরাই করেছি, ওটা কোনো কোম্পানি দিয়ে করাইনি। হ্যাঁ, দেখে ডিসাইড করলাম অ্যানিমেশন দিব। অ্যানিমেশন মানে ধরেন আপনি এখন পিথাগোরাসের থিওরাম শিখবেন, আমি এমন ভাবে অ্যানিমেশন সহকারে ভিডিও বানাবো যে আপনার কোনো টিচারই লাগবে না, আপনার কারো কাছে যাওয়া লাগবে না, আমার অ্যাপের ভিতরেও আপনার লাইভ টিচার লাগবে না। আমরা প্রথমে এই অ্যাটেম্পটটা নেই এবং পরে রিয়েলাইজ করলাম যে যদিও আমাদের প্রোডাক্ট ওয়াজ ফ্যান্টাস্টিক, সুপার একটা প্রোডাক্ট ছিল, কিন্তু বাংলাদেশে বাবা মা কোনোভাবেই টিচার নাই, নিজে নিজে পড়বে, এটা আবার কি ধরনের টিউশন, না, তারা কিনবে না। এই কারণে আমাদের তখন পিভট করতে হলো। পিভট মানে আপনার বিজনেসের পুরা স্ট্র্যাটেজি বা প্রোডাক্টের পুরা স্ট্র্যাটেজি চেঞ্জ করা। হুম, আমরা পিভট করে তখন অ্যাপের ভিতরে লাইভ ক্লাস প্ল্যাটফর্ম বানালাম, যে মানুষ লাইভ ক্লাস নিবে, আপনি ওইটা কিনবেন, ওইটা কিনলে অ্যানিমেশন আপনাকে ফ্রি দিয়ে দিব। এইটাতে আমাদের তখন ধুমায় বিক্রি হওয়া শুরু হলো, বিকজ বাংলাদেশ ওই সেলফ লার্নিং এর জন্য রেডি না, আসলে ওইখানে পৌঁছায় নাই। বাচ্চারা কিন্তু ঠিকই আমাদেরকে কমপ্লিমেন্ট দিচ্ছিল, কারণ আমরা ফ্রি ভিডিও দিয়ে অনেক টেস্টিং করেছি আর তারা সাকসেসফুল হচ্ছিল এবং আমাদের প্রোডাক্ট সাকসেসফুল হচ্ছিল। কিন্তু যখনই আমরা পেমেন্টের জন্য গেলাম, বাচ্চারা তো পয়সা দেয় না, পয়সা দেয় বাপ মা, আর বাপ মা তখন কোনোভাবেই আমরা কনভার্ট করতে পারছিলাম না। হ্যাঁ, a founder initiates the creation of a new business venture. He or she is often the originator of the business idea and takes the first steps in bringing the concept to life.
ভিশনারি লিডার, ইনোভেশন ড্রাইভার, কালচার বিল্ডার, এগুলো নিয়ে আমি মোটামুটি অলরেডি আই থিঙ্ক আমাদের ইন্ট্রো থেকে আপনাদের বুঝে ফেলা উচিত যে আমরা কিভাবে এগিয়েছি, কিভাবে ইনোভেশন ড্রাইভ করেছি আমরা সবকিছু অ্যাপের মাধ্যমে। বেসিক্যালি এখানে তাহলে আপনি সহজেই একটা প্রোডাক্ট যখন বানাবেন, আপনি ম্যাস মার্কেটে প্রোডাক্টটা সেল করতে পারছেন। এখানে আমাদের আমাদের অন্তত এই যে টেকনোলজির ব্যবহারের কারণে কোনো এই একটা প্রোডাক্টকে ট্রাকে করে গ্রামে পাঠানো নাথিং, আমাদের জন্য জাস্ট বানাও এন্ড ইনস্ট্যান্টলি এটা মানুষের কাছে, বিকজ পুরো জিনিসটা অনলাইন। Culture builder. Founders establish company culture, shaping decision-making processes and influencing employee interactions and behavior. ওই যে যেটা বললাম যে আমাদের দেশে আসলে এদের একটু ঘাটতি আছে, ওনারশিপ নিয়ে কাজ করা। হ্যাঁ, মানে কাজ প্রায় মাখায় খাওয়াই দিতে হয়। আমি প্রথম দিকে একটা জিনিস খেয়াল করতাম যে এক পর্যায়ে গিয়ে শিখতে 400 জন ছিল কর্মচারী। 400 জনের মধ্যে বলতে পারবো আনুমানিক 390 জন এরকম যে খালি আমার আর শাহিরের কাছে সমস্যা নিয়ে ডিসকাশনে আসে। 390। আস্তে আস্তে কালচারটা এমন করে ফেললাম যে 390 এর মধ্যে এই নাম্বারটা কমে 100 নিচে চলে আসলো। কেন? কি কালচার বিল্ড করলাম? তুমি যখন আমার রুমে ঢুকবা একটা সমস্যা নিয়ে, রুমে ঢুকার আগেই ওই সমস্যার জন্য মিনিমাম 2টা সমাধান অপশন হিসাবে নিয়ে ঢুকবা, সলিউশন সহকারে ডিসকাশনে আসবা। কারণ আমি এখানে তোমাকে বেতন দেই না সব সলিউশন তোমার জন্য চিন্তা করে দিতে, রাইট? ইউ হ্যাভ টু থিঙ্ক সলিউশন। তার মানে এই না যে আমিও সলিউশন চিন্তা করবো না। আগে আমি দেখতে চাই তুমি আমার অফিসে ঢুকছো, তোমার কাছে অলরেডি সমাধানের সমস্যার জন্য 2টা সমাধান রেডি। তার উপরে যদি আমার মাথায় 3 নম্বর সমাধান 4 নম্বর সমাধান আসে, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, নো প্রবলেম। কিন্তু যে কোনো সমাধান ছাড়া খেলে খালি এসে ভাই এটা বুঝতেছি না, ভাই এটা কি করবো, ভাই এই সমস্যা, আই এম নট ইন্টারেস্টেড। হ্যাঁ, সো কালচার বিল্ড করা খুব ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন, সময় মতো অফিসে আসা, সবকিছু এভরিথিং আপনার বিল্ড করতে হবে ডে ওয়ান থেকে। হুম, কিছু সাকসেসফুল ফাউন্ডার নিয়ে বলি। জেফ বেজস, অ্যামাজন। ভিশন, ইনোভেশন, কালচার। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যদি কখনো সময় হয় ইউটিউবে গিয়ে জাস্ট অ্যামাজনের উপরে ছোট ছোট 10-15 মিনিটের আপনারা মিনি ডকুমেন্টারি পাবেন অ্যামাজনের ব্যাপারে, নিউজ পিস পাবেন। হ্যাঁ, জাস্ট একটা নিউজ চ্যানেল 8 মিনিট ধরে অ্যামাজনের ব্যাপারে কিছু একটা বানিয়েছে। জাস্ট একটু দেখেন যে ওরা ইনসেপশনের পর থেকে গত, অ্যামাজন তো অনেক পুরনো, যে কি পরিমাণ কন্টিনিউয়াস ইনোভেশন ওরা করতে থাকে। হ্যাঁ, এটা একটু ইউটিউবে ঘেটে দেখেন। এবং আই থিঙ্ক জেফ বেজস আজকে প্রায় 30 বছর ধরে সে অপারেট করছে, ইজ প্রবাবলি ওয়ার্ল্ড এর নাম্বার 1 এক্সাম্পল ইন টার্মস অফ ইনোভেশন। আমি বলবো ইলন মাস্কের থেকেও বেশি। কারণ ইলন মাস্ক, হ্যাঁ, অল্প সময় অনেক অনেক ধনী হয়ে গেছে, কিন্তু ইন টার্মস অফ ইনোভেশন কোয়ান্টিফাই যদি করি, আরো কম পরিমাণ ইনোভেশন দিয়ে সে ওখানে চলে গেছে। হ্যাঁ, সেটা অনেক কারণ আছে, বাট আই থিঙ্ক বেজস বেস্ট এক্সাম্পল, যে মানুষ এবং টেকনোলজির কম্বিনেশন দিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি ইনোভেশন করে একটা কোম্পানিকে কোথায় নিয়ে যাওয়া যায়, এটার বেস্ট এক্সাম্পল জেফ বেজস। আর কালচার, কাস্টমার অবসেশন, ইনোভেশন, এবং একটু আগে যেটা আপনাকে বললাম, কখনো 7 দিন বা 7 মাসে চিন্তা করবেন না, 7 বছর 10 বছরের চিন্তা একবারে আজকে করতে হবে। হ্যাঁ, লং টার্ম থিঙ্কিং খুবই 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 ইম্পর্টেন্ট। টুইটার, ফেসবুক, কেউ কখনো জিজ্ঞেস করলে কল্পনা করতে পারতো না যে এগুলো এরকম বড় বড় ব্যবসা হতে পারে। $44 বিলিয়ন দিয়ে, একটু বেশি দাম দিয়ে ফেলছে আমার মতে, বাট যাই হোক, জ্যাক ডরসি আই এম শিওর ইজ নট কমপ্লেইনিং। ইলন মাস্ক $44 বিলিয়ন দিয়ে টুইটার কিনছে। যখন টুইটার প্রথম বের হয়, সত্যি কথা বলতে আমিও তখন ব্যবসা অত ভালো বুঝতাম না, আমি তখন টিচার ছিলাম, এবং আমি সারাক্ষণ চিন্তা করতাম যে এই মনিটাইজ করবে কেমনে, মানুষ এসে তার মনের কথা লিখতেছে, হাউ ডু ইউ মনিটাইজ দ্যাট? কিন্তু ঠিকই তো $44 বিলিয়ন বিক্রি হলো। So Envision Twitter is a platform for real-time communication and news um, dissemination, fundamentally changing how information is shared globally. হ্যাঁ, সো আমরা অ্যাকচুয়ালি আজকের দুনিয়ায় যখন দুনিয়াতে বড় কিছু ঘটে, মানুষ আগে যেমন সবার আগে বিবিসি খুঁজতো, মানুষ এখন বিবিসিরও আগে দেখে টুইটারে কে কি বলতেছে, ফাস্টেস্ট ওয়ে, রাইট? তারপরে তারা বিবিসি বা সিএনএন খুলে। টুইটারের মাধ্যমে তারা সবার আগে জানে। সো টুইটার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলো, রাইট?
সো এগেন ইনোভেশন। আর কালচারের দিক থেকে সিম্পলিসিটি, খুবই সিম্পল একটা আইডিয়া, রাইট? সিম্পল, ওপেন, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এই হচ্ছে কালচার। এবং তার তার কাস্টমারদেরকেও সেটা এনকারেজ করতো, যে এটাই আমার আমার টুইটারের প্ল্যাটফর্মের আইডিয়াটাই এটা, যে আপনার মনে যা আছে আপনি জাস্ট লিখেন, রাইট? এবং গ্লোবাল অডিয়েন্সের সামনে। নেক্সট, এয়ারবিএনবি। এয়ারবিএনবি, যারা নাম শুনেননি, এটা বেসিক্যালি একটা ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে, আম, আমি অনেক ইউজ করেছি এয়ারবিএনবি। আপনি এরকম না যে খালি খালি অ্যাপার্টমেন্ট বা খালি এয়ারবিএনবি এরকম যে আপনি একটা মানুষের বাসার একটা রুম ভাড়া নিতে পারবেন এবং তার বাসায় গিয়ে আপনি থাকতে পারবেন। হ্যাঁ, সো এয়ারবিএনবি ইজ হিউজ, multi-billion-dollar company. Again, built a culture of belonging and inclusion, community and trust. Friendly platform. হোটেল থেকে অনেক টাকা সেভ করা যায়, আবার হোম ওনাররাও ইনকাম করতে পারছে। ব্রিলিয়েন্ট আইডিয়া, রাইট? মডার্ন স্টার্টআপ ল্যান্ডস্কেপ, টেক ড্রিভেন, গ্লোবাল রিচ, ইনভেস্টর এক্সপেকটেশনস। আমি এখন 5টা মিনিট কাটাবো, কারণ আমি জানি এখানে 80-90 জন যেহেতু আসার কথা, অনেকেই স্টার্টআপ না। ইনফ্যাক্ট বেশিরভাগই আপনারা স্টার্টআপ না, আপনারা এসএমই। আমি এখন 5 মিনিট কথা বলবো যেটা স্টার্টআপদের জন্য আরো বেশি প্রযোজ্য, তারপরে আমি এসএমই নিয়ে কথা বলবো। স্টার্টআপদের ক্ষেত্রে অবশ্যই টেক নিয়ে খুবই চিন্তা করতে হবে। Founders must be agile and able to adapt to fast changing market conditions. So আমরা আরেকটা যেটা বড় খরচ করেছিলাম শুরুর দিকে, আমাদের প্রথম যেই ইঞ্জিনিয়ারকে আমরা হায়ার করলাম, সে ফাটাফাটি ট্যালেন্টেড ছিল, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব পারতো, কিন্তু সে ভরসা পাচ্ছিল না। হ্যাঁ, কারণ শিক্ষক তখন আমরা দুজনের বেডরুম থেকে অপারেট করতেছি, ও কেন আসবে আমাদের এখানে? তা আমরা তাকে পার্ট টাইম নিলাম, বিশাল বেতন দিয়ে পার্ট টাইম নিলাম। সেই আমাদের পুরো বেসিক স্ট্রাকচারটা তৈরি করেছিল অ্যাপের। হ্যাঁ, একদম শুরু থেকে আমাদের সাথে ছিল। আপনি যদি কোনো ধরনের টেক বেসড কোম্পানি হন যেখানে টেকনোলজি ব্যবহার করেন, এগেন প্লিজ, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিপটামি করলে ব্যবসা কখনো সফল বা বড় একটা জায়গায় তাড়াতাড়ি পৌঁছাবে না। টেকনোলজি খুবই খুবই ইম্পর্টেন্ট। শিক্ষতে 400 জন স্টাফ যখন আছে, আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে 42 জন, 10% অফ দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার। ওকে, আমাদের কল সেন্টার আছে দেখে স্টাফ এত বেশি, কিন্তু কল সেন্টার যখন যদি এখন 400 জন এক পর্যায়ে ছিল না, যখন 300 জনও ছিল ইঞ্জিনিয়ার, তখনও 10%-এর বেশি ছিল, রাইট? 42 কিন্তু 10%-এর অল্প একটু বেশি। সো এট এনি গিভেন টাইম 10% স্টাফ আমাদের ইঞ্জিনিয়ার। আমি জাস্ট দেখাচ্ছি, বলছি না যে আপনাদের স্টাফ 10% হতে হবে, আমি জাস্ট ইম্পর্টেন্সটা দেখাচ্ছি। হ্যাঁ, এন্ড দে হ্যাভ টু বি গুড। একটা ভালো সলিউশনস আর্কিটেক্ট লাগবে। সো সলিউশনস আর্কিটেক্ট সাধারণত সিটিও নিজেই হয়ে থাকে, সেটা হলে খুব ভালো। Global reach. With the rise of digital platforms, even small startups can have global reach, right? So আপনি এখন পেপ্যাল চিন্তা করেন, পেপ্যাল পৃথিবীর সবাই অনেক 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 বছর ধরে ব্যবহার করছে। হ্যাঁ, পেপ্যাল যখন লঞ্চ করেছিল, এই যে বিকাশ, বিকাশ এখন পুরো বাংলাদেশে বিকাশ বলেন, নগদ বলেন, কে না ইউজ করে। তারা যখন একবার টেকনোলজিটা সেট আপ করে ফেলেছে, আলটিমেটলি তারা চেলে কিন্তু অন্যান্য মার্কেটেও ঢুকতে পারবে, রাইট? পেপ্যালের মতো। সো নিজেকে এমন ভাবে তৈরি করবেন যাতে খালি ঢাকা না, হুট করে যদি সিদ্ধান্ত নেন যে আচ্ছা ঢাকার মার্কেট ডান, ক্যাপচার্ড, এখন আমি একসাথে আরো বাকি 7টা ডিভিশনে লঞ্চ করতে চাই, আপনার ব্যাক এন্ডে টেকনোলজি যেন সেটা হ্যান্ডেল করার জন্য রেডি থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। Investor expectations. Modern founders are often expected to understand and navigate the expectations of venture capitalists and angel investors, which adds a layer of complexity to the role. সিম্পল এক্সাম্পল দেই একটা। আমি কিছুদিন আগেই আমাদেরই এই স্টার্টআপ বাংলাদেশ অ্যাক্সেলারেটরের উদ্যোগে সিলেটে যে আমাদের সবাই এসেছিলেন, আমি ওখানে একজনকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার CM2 কি। উনি আমাকে জিজ্ঞেস করেছেন CM2 মানে কি। সো CM1, CM2, CM3, আপনি যদি কখনো বিদেশি কোনো ইনভেস্টারের সাথে কথা বলেন আর সে আপনাকে জিজ্ঞেস করে আপনার বিজনেসের CM2 কি, আপনি যদি উত্তর না দিতে পারেন,
90% চান্স আপনার ব্যবসা যদি প্রচন্ড সাকসেসফুল হয়ও 90% চান্স আপনি অলরেডি তাকে হারিয়ে ফেলেছেন ইনভেস্টর হিসেবে। সো ইনভেস্টর ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বিদেশি ইনভেস্টররা কিভাবে অপারেট করে, এবং ভ্যালুয়েশন নিয়ে রিয়েলিস্টিক হতে হবে। অতিরিক্ত মাত্রার আনরিয়েলিস্টিক ভ্যালুয়েশন নিয়ে কনভারসেশন শুরু করলে ইনভেস্টর আপনার সাথে আধা ঘন্টা কথা বলবে, কিন্তু এগেন 90% চান্স সে ইনভেস্ট করবে না, বিকজ আপনার ভ্যালুয়েশন অতিরিক্ত আনরিয়েলিস্টিক। ওকে, 5টা জিনিস আছে এখানে। ভাই ক্যান আই স্পিক? ইয়েস প্লিজ। হ্যাঁ ভাইয়া, আসলে ভ্যালুয়েশনটা কিভাবে রিয়েলিস্টিক করতে হয় বা এই ধরনের যদি কোনো আইডিয়া শেয়ার করতেন বা আপনার যদি আমি কোনো ধরনের আমার বিজনেসের এক্সাম্পল দিয়ে একটু পরেই বলছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক এই ইউ। 5টা কথা বলবো। তো এই স্লাইডে 5টা জিনিস আছে, আর এখানে 5টা। ওকে, সো ভিশনারি লিডারশিপ, রেজিলিয়েন্স, অ্যাডাপ্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল অ্যাকিউমেন্ট, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, নেটওয়ার্কিং এন্ড রিলেশনশিপ বিল্ডিং। এগুলো হচ্ছে মোটামুটি এগুলো সবই কোনো না কোনো ভাবে আমি মেনশন করে ফেলেছি। হ্যাঁ, যে ভিশনারি লিডারশিপ, রেজিলিয়েন্স, অ্যাডাপ্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল অ্যাকিউমেন্ট, সো ফাইন্যান্সিয়াল মেট্রিক্স বোঝা, বাজেটিং বোঝা। আপনি যদি সিইও হন, আপনার যদি সিএফও থাকেও, সিইও হিসাবে, ফাউন্ডার হিসাবে এগুলো আপনার শিখতে হবে, জানতে হবে। কারণ হতেই পারে আপনার জন্য যে সিএফও যদি ফান্ড রেজ করে, সিএফও অসুস্থ এবং ফান্ড রেজারিং এর ইম্পর্টেন্ট একটা মিটিং আছে ফ্রম জার্মানি, কিন্তু আপনার সিইও সিএফও চিকেন পক্স হয়ে গেছে, সে এখন হসপিটালে ভর্তি, বা টাইফয়েড, তখন ওই মিটিং তো ক্যান্সেল করা যাবে না, রাইট? হতেও পারে তারা জার্মানি থেকে বাংলাদেশে আসছে একবারে 3-4টা, এরকমও আমি 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 নিজে অ্যাটেন্ড করেছি। ইংল্যান্ড থেকে ইনভেস্টর একবারে আসে, 4-5টা ফাউন্ডারের সাথে একবারে 2 দিনের মধ্যে মিটিং করে আবার ধাপ করে ইংল্যান্ড চলে যায়। ওই অবস্থায় যদি আপনার সিএফও অসুস্থ থাকে, আপনি কি তখন বলবেন ভাই আমার সিএফও টাইফয়েড হয়েছে? না, প্রশ্নই আসে না। হয়তো এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, রাইট? সো আপনার সিইও বা ফাউন্ডার হিসেবে সব জানা উচিত। আমি একটু জ্যাকমার এখানে চলে যাই। কি অ্যাট্রিবিউটস অফ সাকসেসফুল ফাউন্ডার্স? জ্যাকমাও আমার মতো শিক্ষক ছিলেন, যেটা চিন্তা করে আমার খুব মজা লাগে। আমি জানতাম না এটা ওনার ব্যাপারে, অনেক পরে জানছি। প্যাশন অ্যান্ড কমিটমেন্ট, integrity and trustworthiness, innovation and creativity, self-awareness and emotional intelligence, customer-centric focus. Passion and commitment, integrity, innovation, creativity, self-awareness, এই সব কিছু নাম্বার 3 বাদে সবকিছুর মধ্যে একটা জিনিস কমন যেটা দরকার, সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন থাকতে হবে। কমিটমেন্ট দিতে ডিসিপ্লিন লাগে। হ্যাঁ, আপনার কর্মচারীরা সকাল 10টার মধ্যে অফিসে আসতেছে আর আপনি ডেলি 12:30টায় যান, not a good look. Lack of commitment, lack of passion. Integrity is a part of that. Trustworthiness, মানে within the company and outside, আপনার কাস্টমার যেন আপনাকে ট্রাস্ট করে, জানে যে আপনার প্রোডাক্টের জন্য আপনি জান দিয়ে দিচ্ছেন, সেটা সে প্রোডাক্টে দেখতে পারবে। নাম্বার 3 তো ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটি, এটাতে ডিসিপ্লিনের কিছু নাই, এটা জাস্ট ট্যালেন্ট। হ্যাঁ, মেসির ফুটবল খেলার মতো, সবাই মেসি না, ওরকম ইনোভেশন ক্রিয়েটিভিটি যার যে এরিয়াতে আছে আছে, যার নাই নাই। এটা জোর করে পয়দা করা ডিফিকাল্ট, কিন্তু যারা এখানে আসছেন অবশ্যই আপনাদের সবারই কোনো না কোনো কিছু নিয়ে ইনোভেশন আর ক্রিয়েটিভিটি আছে বলেই আপনারা এন্টারপ্রেনার। সেলফ অ্যাওয়ারনেস এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে পড়াশোনা করা যায়, পড়াশোনা করতেও ডিসিপ্লিন লাগে, জোর করে নিজেকে বসাইতে হয়। কাস্টমার সেন্ট্রিক ফোকাস, আমি 400 জনের কোম্পানিতে নিজে এরকম হয়েছে, সারা দিন কল সেন্টারে বসে আমি ভান করছি আমি কল সেন্টার এজেন্ট, বুঝতে দেই নাই। কয়েকটা পোলাপান আমার গলা চিনে ফেলছে, যেহেতু আমি ফেমাস হয়ে গেছিলাম, আমার এতগুলো ভিডিওতে ছিলাম দেখে। বাচ্চাদের কোর্সের, ম্যাথস কোর্সের টিচারও আমি ছিলাম, কিন্তু আমি ভান করতাম আমি কল সেন্টার এজেন্ট। আমি নিজে কথা বলতাম বাচ্চাদের সাথে বা আপনাদের সাথে সারা দিন, বোঝার জন্য যে তাদের নিডস কি। হ্যাঁ, জাস্ট ইন কেস আমার এজেন্টরা ঠিক মতো হ্যান্ডেল করছে না, প্লাস আমার নিজেরও কল সেন্টারের এক্সপিরিয়েন্স আছে যুক্তরাজ্য থেকে, সো আমি ওগুলা করে ওখানে ট্রেনিং দিতাম। ডিসিপ্লিন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি এখন একটু শেয়ারিংটা বন্ধ করছি। এখন জিজ্ঞেস করছে ভ্যালুয়েশনটা কিভাবে করবো। সিম্পল, ওয়েল, ভ্যালুয়েশনটা সিম্পল না, 2 ধরন। কয়েক টাইপ সেটা সিম্পল। 2 টাইপের কোম্পানি, প্রি রেভিনিউ এন্ড রেভিনিউ আলা কোম্পানি, সিম্পল। যাদের রেভিনিউ নাই, সেই ক্ষেত্রে আপনার রিসার্চ করে দেখতে হবে অন্যান্য দেশে এই একই ইন্ডাস্ট্রির স্টার্টআপ কোম্পানিরা
নিজেদেরকে কি ভ্যালুয়েশনে মার্কেটে এনে প্রথমবারের মতো টাকা তুলেছে। এই রিসার্চ করলে একটা আইডিয়া হবে। সেটা নিয়ে আসলে কোয়ান্টিফাইবল আমি কোনো উপদেশ দিতে পারবো না। হ্যাঁ, সেটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভেরি করে। ওইখানে প্রি রেভিনিউ আপনি যদি এখন, এটা অ্যাকচুয়ালি আপনার মার্কেট সাইজের উপরও নির্ভর করে আর ইন্ডাস্ট্রির উপর। হ্যাঁ, শিক্ষক কি করে? শিক্ষা প্রদান করে। শিক্ষা একটা নেসেসিটি। হেলথ কেয়ার, এডুকেশন, এগুলা বেসিক্যালি নেসেসিটি, রাইট? সো এটা অটোমেটিক্যালি ম্যাস মার্কেট হবেই। কিন্তু আমি যদি এখন খালি আইএলস এর জন্য কোর্স বানাই, এটা কিন্তু নেসেসিটি না। খালি যারা বিদেশে যায় তাদের আইএলস এর পরীক্ষা দেওয়া লাগে। মার্কেট কিন্তু একদম পিচ্ছি হয়ে গেল। মেবি 10 লাখ মানুষ, মেবি 5 লাখ, 5 লাখও না, আরো কম হবে বছরে, যেখানে আনুমানিক 20 লাখ পোলাপান এসএসসি পরীক্ষা দেয়, রাইট? তো আমি যদি এখন এসএসসি প্রিপারেশন করাই আর এইচএসসি প্রিপারেশন করাই, ক্লাস 9, 10, 11, 12, এখানেই আমার 80 লাখ কাস্টমার পোটেনশিয়াল। হ্যাঁ, অফকোর্স আমার কম্পিটিটর থাকবে। তা আমার যদি 80 লাখ কাস্টমার থাকে, আমি যে ভ্যালুয়েশন করব প্রি রেভিনিউ, যে আইএলস নিয়ে মাঠে নামতেছে এবং কোনো এঞ্জেলের সাথে কথা বলতে বসছে, সে তো ওই লেভেলের ভ্যালুয়েশন করতে পারবে না, স্বাভাবিক। তো এটার উপর রিসার্চ করে মার্কেট সাইজের উপর বেসিস করে একটা আইডিয়া করে নিতে হবে। যাদের রেভিনিউ আছে, স্টার্ট আপ হলে কিছু বছর আগেও আমি 60x এআরআর মানে অ্যানুয়াল রিকারিং রেভিনিউ, মানে বাৎসরিক যেটা আপনার সেলস, ধরেন বছরে আপনার 10 লাখ টাকার সেল হয়। আমি এমনও দেখেছি যে যেগুলা এগেন ম্যাস মার্কেট প্রোডাক্ট, 10 লাখ টাকার সেলে ধরেন 40 গুণ অ্যানুয়াল সেল দিয়ে, ভ্যালুয়েশন দিয়ে টাকা তুলতে পারছে। এটা আরো 5-6 বছর আগের কথা। রিসেন্টলি পুরো ইকোনমিক্যালি গ্লোবালি একটা ফাইন্যান্সিয়াল ডাউনটার্ন, স্টার্ট আপের পুরা ইন্ডাস্ট্রি বদলে যাওয়ার কারণে ভিসিরা এখন অনেকটা এসএমইর মতোই অপারেট করে। তার মানে আপনারা যদি শার্ক ট্যাঙ্ক দেখে থাকেন, সাধারণত যেটা হয় এসএমইর ক্ষেত্রে 3 to 5 টাইমস, মেবি যদি আপনি অনেক ক্রেজি গ্রোথ দেখাতে পারেন, যে দেখেন আমার বিজনেস গত 3 বছর ধরে প্রত্যেক বছর সাইজের ডাবল হচ্ছে, তার মানে যদি 2 লাখ ছিল ইনকাম, 2 থেকে 4, 8, 16, তার মানে 2 থেকে শুরু করলে 8 গুণ বেড়ে গেছে 3 বছরে। সেই কারণে আমি 12 গুণ বেশি দিয়ে ভ্যালুয়েশন চাচ্ছি। 10 লাখে আমি 1 কোটি টাকা, 1 কোটি 20 লাখ টাকা ভ্যালুয়েশন চাচ্ছি, কারণ আমার বিজনেস ডাবল হচ্ছে। সো আমি যদিও 12 গুণ চাচ্ছি বা 10 গুণ চাচ্ছি, আমি বিশ্বাস করি 6-7 বছরের মধ্যেই আপনার দেওয়া ভ্যালুয়েশন ছাড়িয়ে আমি আরো অনেক বড় অঙ্কে টাকা তুলবো। সো আপনি তখন বেনিফিশিয়াল হবেনি, এরকম কিছু একটা আর্গুমেন্ট কিন্তু ওই দিন আর এখন নেই। স্টার্ট আপ হলেও এখন এসএমইর মতোই রেজ করতে হচ্ছে। ঠিক আছে, ওকে। ভাই স্যার, এআরআরটা আরেকবার একটু ফুল ফর্মটা একটু রিপিট করবেন স্যার? অ্যানুয়াল রিকারিং রেভিনিউ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বাৎসরিক। আরিফ ভাই হেল্প করেন, রিকারিং এর বাংলা কি? রিকারিং মানে হচ্ছে আসলে ইয়া করা আর কি, রেকারিং মানে যেটা বারবার হয়, পুনরায় ঘটা, হ্যাঁ, পুনরায় ঘটা। রিপিটিং বললে হয়। রিপিটিং তো বাংলা হলো না, রিপিটিং ইংলিশে বলে ফেললেন। রিপিট তো আমিও জানি। সো অ্যানুয়াল রিকারিং রেভিনিউ বেসিক্যালি প্রত্যেক বছর যেটা রিপিট হচ্ছে। সো কোনো বছরের শেষে যদি একটা হয়, ওটাকে আমরা ধরে নিই মিনিমাম ওটা রিকারিং হবে। হ্যাঁ রুদ্র, আমার মনে হয় অ্যানুয়াল রিপিটিং কস্ট, রিকারিং কস্ট বলতে বুঝবেন আপনার প্রতি মাসে যে বিদ্যুৎ বিল দিতে হয়, কস্ট না, রেভিনিউ। জানি কস্টের কথাটা বললে ওরা বুঝবে, কারণ প্রতি মাসে তো আমাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। সো এরকম ভাবে যদি প্রতি মাসে আমার একটা আয় হয়, সেটাকে আমি একদম ফিক্সড আয়, মানে আমার একদম মান্থলি সাবস্ক্রিপশন আছে। সো লাইক আমার প্রতি মাসে 1 লাখ টাকা করে সেল হলে আমার বছরে সেল হচ্ছে 12 লাখ টাকা। আপনার এআরআর হচ্ছে 12 লাখ। ইয়েস, এআরআর 12 লাখ। এটা 40x, বা আমি যতটুকু মনে করছি যে আমি এই বিজনেসে যতটুকু নিয়ে যেতে আমি পারবো। 5 গুণ, হ্যাঁ আমি আমার গ্রোথ বছরে 150%। সো আমি এটা 5 গুণ নিয়ে যেতে পারবো, ওটার উপর বেসিস করে ভ্যালুয়েশনটা হয়। আমি আরেকটা প্রশ্ন ছিল যদি একটু করা যায়। আমি একটু পরেই প্রশ্ন শুরু করব। হ্যাঁ, আমি একটু, যেহেতু আমাকে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আরিফ ভাইয়ের ব্রিফিংটা আমি শুনছিলাম, আমি এখন 10টা মিনিট একটু সময় নেই আরো কিছু উপদেশ দেওয়ার জন্য, তারপরে একবারে প্রশ্ন নেই। যেটা বললাম,
অনেক কিছু বলে ফেলেছি, এখন একটু উদাহরণ দিই। এসএমইদের ক্ষেত্রে, এসএমইদের ক্ষেত্রে যেটা বললাম, বিজনেস, আমার একটা থাই রেস্টুরেন্ট আছে, আমার দুটো রেস্টুরেন্ট আছে, একটা সেলুন আছে, কাপড়ের ইন্ডাস্ট্রিতে আছি, আর অন্যান্য জায়গায় আমি অ্যাডভাইজারি রোলে থাকি, যেখানে আমি ইনভেস্ট করি না। আমি একুইটির এক্সচেঞ্জে আমি অ্যাডভাইজার হিসেবে বেসিক্যালি স্ট্র্যাটেজি আর গ্রোথ দেখি। হ্যাঁ, তো ফার্নিচার ইন্ডাস্ট্রিতে একটা কোম্পানির সাথে আছি। আমি এসএমইর ক্ষেত্রে এইটুকু বলবো যে প্রথমেই ফোকাস করেন, এসএমইর ক্ষেত্রে রেভিনিউ জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রম প্রিটি মাচ ডে ওয়ান। আপনি যদি স্টার্ট আপ না হন, একটা ইনভেস্টারের ধৈর্য থাকবে আপনাকে সময় দিতে, রাইট? অথবা একটা ইনভেস্টার আপনাকে কনসিডার করবে আপনাকে ইনভেস্টমেন্ট দিতে, যেখানে আপনি 1 টাকাও এখনো সেল করেন না। এসএমইর ক্ষেত্রে ইউ মাস্ট ফোকাস যত তাড়াতাড়ি সম্ভব রেভিনিউ নিয়ে আসার, কারণ এসএমই আর স্টার্ট আপের গ্রোথ স্ট্রাকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, দ্য স্পিড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। অনেক এসএমইও অনেক ফাস্ট গ্রো করতে পারে, কিন্তু নট লাইক স্টার্ট আপস। আইডিয়াটাই সেটা, রাইট? বিকজ এসএমই স্টার্ট আপের ইয়েটাই হচ্ছে যে আমি একটা ম্যাস আকারের প্রবলেম সলভ করছি। হ্যাঁ, টিউশনি কারা করে? বাংলাদেশের সব বাচ্চা। ম্যাস প্রবলেম। ওষুধ ডেলিভারি কাদের দরকার? বাংলাদেশের সবাই। সবাই ওষুধ কিনে, সবাই আর লিস্ট একটা প্যারাসিটামল খায়। দ্যাট ইজ স্টার্ট আপ। আমরা অনেকে ছোট ছোট ব্যবসাকে স্টার্ট আপ মনে করি। নো, আমার যে রেস্টুরেন্টের উদাহরণ দিলাম, মিনিমাম মাসে 1 কোটি টাকার সেল হয়, 1 crore, 62 সিটের একটা রেস্টুরেন্ট। ইট ইজ নট আ স্টার্ট আপ, ইটস অ্যান এসএমই, স্মল টু মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ। মিনিমাম মাসে 1 কোটি, উইন্টারের টাইমে 1,80,00,000 টাকার সেল হয় ঊর্ধ্বে, at the top. Just because it sells a lot, আমি তো স্টার্ট আপ বলতে পারবো না। এসএমইর ক্ষেত্রে আরো একটা বলি, ম্যাক্সিমাম 5x ভ্যালুয়েশন জেনারেলি। যেটা বললাম, আনলেস আপনি 5 বছর ধরে অলরেডি মাঠে আছেন, 5 বছর ধরে আপনি ইনসেইন লেভেলের গ্রোথ দেখাতে পারছেন, 5x এর বেশি আনলাইকলি আপনার উপর কেউ ইনভেস্ট করবে। ওকে, এবং ফাইনালি ফেইলিয়ার। একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম কোভিড এর সময়, লকডাউন 2টা হওয়ার কারণে যা মাপ ছিল সব ঠিক ছিল, কিন্তু লোন দিতে দিতে সব পার্টনাররা লোন দিতে রাজি হয়নি। কিছু পার্টনার কেন লোন দিবে? লোন দিলে সবাইকেই সমানভাবে দিতে হবে। লোন না দিতে পারে উই ফেইল্ড। আমাদের খালি লোনের অ্যামাউন্টটাতে ব্যবসাটা একটা ফুল সেট আপ করা ব্যবসা সেল করলাম। কয়েক মাস পরেই লকডাউন নাই, কোভিড শেষ। যে কিনে নিছে কিচ্ছু বদলায় নাই, রেস্টুরেন্টের মেনু, শেফ, ইন্টেরিয়ার সব সেম, ধুমায় ব্যবসা করতেছে, ভেরি সাকসেসফুল। এগুলা হয়। ফেইলিয়ার ফেস করবেন। ওইটি যেটা বললাম, স্বপ্নই ছিল যে অ্যানিমেশন 4000 অ্যানিমেশন ভিডিও বানাবো। বাংলাদেশে এখনো কেউ অ্যানিমেশন করে না, একমাত্র আমরা। এবং পোলাপানাটা খাবে, খেয়ে ফাটায় ফেলবো, পুরা বাংলাদেশে হাই কোয়ালিটি অ্যানিমেশন ছড়াই দিব। না, ওই প্রোডাক্ট নিয়ে যথেষ্ট মুভি করতে পারিনি। ইন্টায়ার প্ল্যান চেঞ্জ করতেছে। এটা কিন্তু ছোটখাটো পিভট না, ম্যাসিভ। আমাদের লাইভ ক্লাস আরো বহুত পরের পরিকল্পনা ছিল, বহুত পরের, রাইট? অন্য একটা আরেকটা ইন্ডিয়ান এডটেকের মডেল দেখে, যেটা ইন্ডিয়ান এডটেক ফিজিক্স ওয়ালা নামে একটা এডটেক আছে, ওরকম ধরনের কিছু একটা পরিকল্পনা ছিল, যেটা একটা হাইব্রিড ফিজিক্যাল আর ইয়ার স্পেসের। হ্যাঁ, কিন্তু আমাদের শুরুর দিকেই 1.5 বছরের মাথায় গিয়ে আমাদের পুরা লাইভ ক্লাস প্ল্যাটফর্ম অ্যাপের ভিতরে বানায়। সো পিভট করতে, কারণ আমি এই ব্যথাটা আমার মানে প্রচন্ড ব্যথা লাগছিল, এর জন্য বললাম। বুকে ব্যথা লাগবে একদম, কারণ অনেক প্ল্যানিং প্রোগ্রাম করে অনেক কিছু করে একটা ব্যবসা শুরু করলেন। কারণ সত্যি কথা বলতে, একটা ব্যবসা নিজের সন্তানের মতো, রাইট? আমি যখন চাকরি করতাম, স্কুলে যেতাম সকাল 7টায়, স্কুল থেকে আসতাম 4টায়, 4:30টায় পৌঁছাতাম, নিজেকে জাস্ট 2 ঘন্টা সময় দিতাম। তারপরে সন্ধ্যা 7টা থেকে রাত 2টা পর্যন্ত শিক্ষণীয় কাজ করতাম। 2 বছর এটা করছি টানা, কারণ ফান্ডিং $500,000 মিলিয়নের আগে তো চাকরি ছাড়বো না, রাইট? সো আমি দিনে 4-5 ঘন্টা ঘুমাতাম, দিনে প্রায় 16-17 ঘন্টা কাজ করতাম এভরি ডে, 2 বছর। আলহামদুলিল্লাহ, এটার পরেও আমাকে বিয়ে করছে আমার গার্লফ্রেন্ড, কেমনে থাকছে জানি না। সো মনক্ষুণ্ণ হবেন না, হাল ছাড়বেন না, কিন্তু লেগে থাকবেন।
কারণ আপনার পুরো আইডিয়া যেটা আপনি মনে করছেন মানুষ একদম বিয়ে বাড়ির কাচ্চির মতো খাবে, কেউ খায় নাই, মানে প্রোডাক্ট ফিট হয় নাই, হাল ছাড়বেন না। কারণ ঠিকই কিন্তু বাচ্চারা আমাদের অ্যানিমেশন খুবই অ্যাপ্রিসিয়েট করে, ওদের বাবা মারা রেডি না এটা। কারণ আমাদের তো ম্যাস মার্কেট, ঢাকার বাইরে গেলে কয়জন আমাদের একদম গন্ড গ্রামে ইন্ডিয়ার বর্ডারে যেই বাচ্চা 40 মিনিট হেঁটে স্কুলে যায়, আশেপাশে কিচ্ছু নাই, ও আমাদের প্রোডাক্ট ইউজ করে। এখন ওর বাপ মার তো কোনো শিক্ষা নাই, ওর বাপ মাকে আমি কেমনে বোঝাবো যে না। এবং আমরা এই বাচ্চাটার সাথে আমি নিজে কথা বলছি কল সেন্টার থেকে, আর ও বলছে যে ও টিউশনিতে না লাইফে যা শিখে বুঝতে পারে নাই জীবনেও, স্যারের সাথে বসে 1 to 1 ওর গ্রামে আমাদের অ্যানিমেশন দেখে সব বুঝে গেছে। কিন্তু বাবা মা না কিনতে চাইলে আমি তো জোর করে বেচতে পারবো না, রাইট? সো পিভট করতে রেডি থাকবেন, ফেইলিয়ার ফেস করবেন এট দ্য সেম টাইম। তাই বলে আমি যেটা বললাম শুরুর দিকে বলছিলাম, আমি বউ বাচ্চাওয়ালা মানুষকে দেখছি নিজের গাড়ি বেচে দিতে তারপরে ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে, তাও ব্যবসা দাঁড়া করে। মানে এত দূর যাওয়াটা আমি বিশ্বাসী না। আমার ভাষণ শেষ, এখন প্রশ্নর পালা। চ্যাটে প্রশ্ন লিখলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমি পরে পরে উপর থেকে নিচে যে হ্যাঁ। তো আমি এখন লুৎফুন্নেসা মেঘনা লিখেছেন এসএমইরাও টেকনোলজি দিয়ে বিজনেস করছে, ওয়েবসাইট ও নিজস্ব প্রোডাক্টগুলো অ্যাপ তৈরি করা যায়। ইয়েস, অ্যাবসলিউটলি, আপনাদের জন্যও আমার উপদেশ আছে, বলছি। তো যাদের প্রশ্ন আছে টাইপ করা শুরু করে দেন। আমি লুৎফুন্নেসা মেঘনার কমেন্ট দিয়ে শুরু করব, তারপর আমি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবো। একটু 2টা মিনিট দিবেন, আমি একটু পানি নিয়ে আসি। আরিফ ভাই বলেন। না সরি ভুলকা, আমি আই থিংক পিপল শুড রেজ হ্যান্ড ইফ দে ওয়ান্ট টু আস্ক কোশ্চেন। আর রেজ হ্যান্ড করতে পারে, হ্যান্ড রেজ করে ওটা উঁচা অবস্থায় রেখে দেন। আমি যখন আপনাকে নাম হাতটা নামিয়ে ফেলেন। আমাকে যে 2 মিনিট দিতে হবে, 1 ঘন্টা কথা বলছি, গলা শুকিয়ে গেছে, আমি একটু পানি নিয়ে আসি। ওকে, আই এম ব্যাক। হাতও তোলা আছে, চ্যাট বক্সও আছে, আমি দুটোই দেখবো, চিন্তার বিষয় নেই। শুরু করছি মোহাম্মদ শাহিনুরকে দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, সো ফার দিস ইজ গ্রেট। আমরা হচ্ছে ভাই এমন একটা মার্কেটে এন্ট্রি নিচ্ছি যেখানে আসলে সেম কোনো কম্পিটিটর অ্যাবসলিউটলি নাই। কম্পিটিটর আছে ইনডিরেক্ট, যেখানে আসলে টেক ইউজ না করে হিউম্যান ইউজ করা হয়। সো আমরা একটা জেনারেটিভ ফিল্ডে আছি। আমরা জানি এখানকার ট্যাম কতটুকু এবং স্যাম কতটুকু হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা ভ্যালুয়েশনটা কোনটার বেসিসে করলে বেটার হয়, বা ট্যামের কত পার্সেন্ট আমরা হয়তো আস্ক করতে পারি। আর একটু ডিটেল দেন আমাকে। 3টা প্রশ্ন করব। নাম্বার 1, কোন ইন্ডাস্ট্রি? আমরা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, স্পেসিফিক্যালি বললে কন্টেন্ট এন্ড গ্রাফিক ডিজাইন, কপি এন্ড গ্রাফিক ডিজাইন। ওই টাইপের কিছু বানান? ওই গুলশান 2 এর চক্করের মাঝখানে একটা 3D ওয়ালেট দাম করে এসে ল্যান্ড করলো, ওই টাইপের কিছু? আপনি যে বললেন আপনার, হাউ আর ইউ ডিফারেন্ট? আমরা হচ্ছে জেনারেটিভ এআই ইউজ করতেছি। যেমন একজন এখন গ্রাফিক ডিজাইনার লাগে কোনো গ্রাফিক ডিজাইন করতে গেলে, এবং একজন কপিরাইটারও প্রয়োজন হয় ওইটার ভেতরে কি লিখতে হবে। আমরা এআই ইউজ করতেছি ওখানে, যেটা অ্যাবসলিউটলি আমাদের মডেলই দিবে, ইনক্লুডিং গ্রাফিক্স এন্ড কপি। কিন্তু এখনো ব্যবসা অপারেট করা শুরু করেন নাই? আমাদের এভরিথিং রেডি, আমরা লঞ্চ করব। লঞ্চ করবেন? তো এই মুহূর্তে আপনার যদি এভরিথিং রেডি হয়, আপনি কি ভয় পাচ্ছেন যে ক্লায়েন্ট পাবেন না, এই জন্য সার্ভাইভ করার জন্য আগে টাকা তুলতে হবে, বিকজ কেউ আপনাকে চিনে না? না, আমি কখনো টাকা তোলার চিন্তাই করিনি। তারপরেও আমি হচ্ছে জিজ্ঞেস করতেছি, কারণ আমি হচ্ছে লাস্ট 8 মাস ধরে এখানে ইনভেস্ট করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। আমার একটা 12 জনের ডেভেলপমেন্ট টিম আছে এবং হাই পে করতে হয়। সো আমার এখন এসে মনে হচ্ছে যে আমি লঞ্চ করব, কিন্তু তারপর সাথে সাথে আমার রেইজও করতে হবে, না হলে আমি মার্কেটে সার্ভ করতে পারবো না। কারণ আমাদের গ্লোবাল মার্কেট এবং বিদেশে তো আসছে মানুষ।
এক্স্যাক্টলি। তো বিদেশে আপনার এক্স্যাক্টলি আপনার না না, আমাদের এক্সাক্ট কপি বিদেশেও নাই। অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, তারা হচ্ছে এমভিপি এখনো লঞ্চ করতে পারেনি। তারা $115 মিলিয়ন রেইজ করছে শুধু আইডিয়ার উপর বেসিস করে, বাট অলরেডি আমরা সেটা নিয়ে কাজ কিন্তু করতেছি। অস্ট্রেলিয়ার মেন্টালিটির মানুষ তো বাংলাদেশে নাই ভাইয়া। আর আর এক্স্যাক্টলি। আর বাংলাদেশের বাইরে যেই মেন্টালিটির মানুষ আছে যে আপনারটা বুঝে, সে আনফরচুনেটলি আমাদের দেশে রিসেন্টলি শ্রীলঙ্কা লেভেল ইভেন্ট হওয়ার কারণে কোনোভাবেই আপনি এখন $1 রেজ করতে পারবেন না। এটা আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। হ্যাঁ, সো এই কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার তাহলে কিছু করার নেই। আপনি আলটিমেটলি মানুষ ট্রেডিশনাল যে মার্কেটিং এজেন্সিকে ব্যবহার করে তাদের ক্লায়েন্টদেরকেই তো নিয়ে আসবেন। তাইলে ট্রেডিশনাল যা কামায় ওই কামাই দেখায় আপনি নিয়ে আসেন। খালি তাই না, আপনি বলবেন যে খালি তাই না, যেহেতু আমি এআই ইউজ করি আমি বিদেশি ক্লায়েন্টও আনবো। সো আমি আরো ফাস্ট আরো বেশি ক্লায়েন্ট গ্রোথ এনে এই পরিমাণ রেভিনিউতে যেতে পারবো। একটা জেনারিক স্ট্যান্ডার্ড পুরান মানধাতা আমলের মার্কেটিং এজেন্সি যদি সে বিশালও হয়, যেহেতু সে জেনারেটিভ এআই ইউজ করে না, সেই এত কামায়, আমি আরো বেশি কামাতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং এই সেটআপের কারণে, এই প্রোডাক্টের কারণে। বল একটা প্রেজেন্টেশন দেন, তারপরে সি হোয়াট হ্যাপেন্স। সো আমি ভাই, আমরা ট্যামটাও বের করেছি। আমরা ট্যামের কি ফুল ভ্যালুয়েশন তো আমরা নিতে পারবো না। ফর অবশ্যই না। এক্সাম্পল ট্যাম, স্যাম, সম, আলটিমেটলি ট্যামের মেবি 2% অ্যাকচুয়ালি হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। মোহাম্মদ আলী, বাই দ্য ওয়ে, বাকি সবাই একটু কাইন্ডলি থাকবেন। এই পার্টটা বোরিং হতে পারে, কিন্তু কখন কার প্রশ্নে আপনারও হেল্প হয়ে যায় ইউ নেভার নো। সো প্লিজ থাকবেন। মোহাম্মদ আলী, জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, থ্যাংক ইউ, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু ভাই, অনেকগুলো কোশ্চেন কিন্তু আপনার ইয়েতে আছে অলরেডি, লিস্টে আছে, রিটেনে। আপনি ওগুলো মনে দিন। আর আই থিংক একটু কম টাইম দিলে মনে হয় অনেকগুলো আনসার করতে পারবেন। একটা কোশ্চেন দিব খালি পার পারসন। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে শর্ট, মানে কখন আর কেন আমরা হচ্ছে ইন হাউস কল সেন্টারটাকে প্রেফার করব ওভার বিপিওস? গুড কোয়েশ্চেন। কখন বা কেন কল সেন্টারকে প্রেফার করব ওভার, একমাত্র যদি আপনার কস্ট এফিসিয়েন্সির ব্যাপার আসে, দ্যাটস ইট। সো আমরা দেখেছিলাম অন্য কোম্পানিকে দিলে কত খরচ হবে, আর আমরা নিজেরা সেট আপ করলে কি খরচ হবে। আমরা দেখলাম আমরা নিজেরা করলে ওভারঅল আমাদের কস্ট এফিসিয়েন্সি বেটার। সিম্পল, দ্যাটস আমাদের কারণ এটাই ছিল, মেইনলি কস্ট। থ্যাংক ইউ। আমি একটু চ্যাটে চলে যাই, তারপরে রোজারিও ভাই আর মাহমুদ খানের কাছে আসবো। এসএমইরাও টেকনোলজি দিয়ে বিজনেস করছে, ওয়েবসাইট ও নিজস্ব বড়গুলো অ্যাপে তৈরি করা যায়। কারেক্ট, অ্যাবসলিউটলি। আপনারা যারা এসএমই লাইনে আছেন, যদি, কারণ মেইনলি মানুষ ফেসবুক ব্যবহার করে, যদি আপনারা নিজেদের ব্র্যান্ড এমন ভাবে দাঁড়া করাতে পারেন যে মানুষ আপনার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কিনে, তাহলে তো ফ্যান্টাস্টিক। বা ফেসবুকও যদি ব্যবহার করতে পারেন, তাহলে প্লিজ ওইটা ইউজ করার চেষ্টা করেন যতটা সম্ভব পসিবল। অনেকে আছে এরকম ফুড পান্ডাকে 33% দিতে দিতে রেস্টুরেন্টের দুনিয়ায় অসহ্য হয়ে এখন তারা নিজেদের ডেলিভারি সিস্টেম বানায় ফেলছে, নিজেদের অ্যাপ বানায় ফেলছে। বিকজ 33% রেভিনিউ দিয়ে দিলে 67% নিয়ে খেলা খুবই ডিফিকাল্ট। ওকে, হাউ মাচ টাইম ডিড ইউ টেক ফর ভ্যালিডেশন? মাহিরা হাবিব, প্রশ্ন আমি বুঝলাম না, একটু বিস্তারিত বলবেন প্লিজ। হাই, মাহিরা হাবিব। আমার অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ নিয়ে আমি কাজ করছি। সো ইটস নেম ইজ এলাইট ইন জেন। সো ভ্যালিডেশনের ব্যাপারটা হচ্ছে যে ইটস কাইন্ড অফ রিসার্চ, যে ওয়েদার অর নট দ্য টেকনোলজি অর দ্য মেন্টাল হেলথ প্রোডাক্ট যেটা আমি কাজ করছি এটা দরকার আছে কিনা। বিকজ এইটা আমি ওয়ান অফ দ্য ইনভেস্টার্স, ওখানে আমি একবার চেষ্টা করেছিলাম আর কি। দ্য নেম ইজ আই থিঙ্ক I forgot the name, sorry. I That's shouldn't okay. have forgotten. Doesn't matter, it's fine. But ওরা যেটা চেয়েছিল যে ওরা ভ্যালিডেশনটা চেয়েছিল, যে ভ্যালিডেশনটা হচ্ছে রিসার্চ, যে আমার রাইট কাস্টমার্স আছে কিনা। সো এই রিসার্চটা কতদিন লাগতে পারে? সিন্স আপনি বলেছেন যে আপনার প্রথম দিকে আপনি রিসার্চ করেছিলেন and you had invested quite an amount of money. সো এই জন্য আমি কোয়েশ্চেনটা করছি। ওকে, এটা পুরোপুরি নির্ভর করবে আপনার প্রোডাক্ট আর আপনার রিসার্চের নিডস এর উপর। আমাদের ক্ষেত্রে যে কোম্পানিকে আমরা টাকা দিয়েছি ওদের 3 সপ্তাহ সময় লেগেছিল
এই সবকিছু রান করতে। এন্ড যেই আমরা রেজাল্ট অ্যানালিসিসটা আবার তারপরে আরো 1 সপ্তাহ নিয়েছিল অ্যানালিসিসটা দিতে, যেই আমরা হাতে টোটাল 1 মাস, ওই 1 মাসে যখন আমরা রিপোর্টটা পেলাম, দেখার সাথে সাথে আমরা ডিসাইড করে ফেলেছি যে হ্যাঁ আমরা এই ব্যবসাটা করব। সো এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। ওকে, Muhammad Ali, why and when in-house call center BPO পড়ে ফেলেছি। Nahid Karim, how to succeed if you're not a natural operator for the business? Are you familiar with the entrepreneurial operating system? Do you recommend it? I am not familiar with the entrepreneurial operating system. Please enlighten us. Nahid Karim বা আরিফ ভাই, আপনি জানেন এর ব্যাপারে entrepreneurial operating system? আমি তো বুঝতেছি না ভাই, শুনি নাই কোনোদিন আগে এটা। আমিও না। EOS Unmute করছে, পাওয়া গেছে থেকে। Yes, Nahid Karim, please tell us. Yeah. So the entrepreneurial operating system basically is pretty similar to what you had mentioned, where the founder is playing the role of the visionary. He has the vision of what the idea should fruition into, but his strengths don't lie in operation. So therefore, he is in charge of building a team and having them execute on it. Yeah. So I think I already answered that question, no? Yeah, you did. Yeah. But I still wanted a little bit more clarity, as like, you know, I'm sure there are people like me that naturally, you know, execution doesn't come to them, or they're more of, okay, they're focusing on the vision more, and that's where their strong suit is. Okay. So yeah, how do you, like, Yeah. what do you do if that is your weakness? Like, how do you strengthen up? I think that's the same as how do you fundraise. It's networking. Try and build a network that's so strong that when you need something or an expert for something, you just know who to go to, right? So like I said, my co-founder, it was his idea, and he Okay. came straight to me because he's creating an education technology company, an ed tech. And to build it, he needs to teach kids at the end of the day. So without me, it was impossible for him to start, right? So he literally was like, come, we invest 50-50, we do everything 50-50. Now, he looked after tech, he looked after marketing initially, and he looked after fundraising. I did education, so the entire knowledge team. I did operations, and I basically did HR because we had to do the hiring in Bangladesh. But for the first 2 years, he was not even in Dhaka. I was running everything in Dhaka. So essentially, literally going from here to Bueter Cantine, I had to feed people dalpuri just to get our first employee because no one wanted to work for us. Literally. Understood. And just to piggyback on that question, if you were a solopreneur, would you still, like, you know, looking back at it, take on a partner, or would you rely on team building to get things done? If it's a startup, I would never recommend going solo. It's just too intense. It's too much. Understood. No employee will ever, you know, it's a big statement, but it's a fact. বাস্তবতা important. Worlder সবচেয়ে wonderful, perfect, well-disciplined, dedicated employee or cannot be as passionate as a founder, because only a founder has the feeling of this is my baby. That's the reality. So if there's two of you, that's a good thing. So 2 to 3 is a good number. Understood. All right. Yeah. Okay. All right. Thank you. My pleasure. Shami Mohammed, thanks Bhaiya for your inspiring presentation. What is your pointers to take in mind regarding art and culture research platform idea? Honestly, I need to hear in more detail. You can get my details from Arif Bhai. Something that I've always done since 2019 is we faced so many hurdles doing Shiko. Eventually, we raised $7 million eventually. But even to raise that first 100,000, we faced so many hurdles, so many speed bumps, so many moments where we fell over and had to get back up. And, you know, even doing my SME businesses, the hurdles I faced, I always feel like I wish I had something like Smart Innovation Hub back then. You know, it didn't exist.
the network, the government, the private scene, all of it together for startups or business in general wasn't this strong. I wish I had more advice. I mean, manushke sob shomoy, anyone in the country who asks for time, be it a 15-year-old kid or a 60-year-old man, I give time. So whatever your art and culture idea is, find my email address from Arif Bhai and I will give you some time and have a discussion later. Want to know more details about CM2? Google it. I Googled it and learned it by myself, so you can too, okay? So এটা হচ্ছে basically cost margin 1, 2, 3 একটা বিজনেসের যখন কেউ জিজ্ঞেস করে CM2 কি, তার মানে স্পেসিফিক কিছু খরচের পর আপনার মার্জিন কি টাকা বানানোর, that's basically the CMs. So একটা হতে পারে আপনার ফিক্সড কস্টের পরে আপনার কত থাকে, আপনার ফিক্সড কস্ট প্লাস মার্কেটিং এর পরে কত থাকে। এগুলো হচ্ছে সত্যি কথা বলতে I don't have a great memory, আমার স্মরণ শক্তি খারাপ, so it's not good for people like me এই এতগুলা terminology, but unfortunately global investors, this is how they speak and they expect you to use this language, so unfortunately you have to memorize all this stuff. আমরা যারা SME উদ্যোক্তা আছি তাদের জন্য SME লোন ভালোভাবে হবে নাকি ইনভেস্টরের ইনভেস্টমেন্ট নিলে ভালো হবে? Okay, now again এখানে a few things are relevant. Number one, your appetite for risk. When you take an investor's money, you are giving equity. There is no financial risk to you. If your business crashes, you go back to your 9 to 5 or whatever it is you did before. If you take a loan, tahole you have to pay it. If the business crashes, you have to earn money, and from your salary you have to pay the loan back. So it's riskier. So number one, apnar risk appetite ki. আপনি আরো equity রাখতে পারবেন, but it's riskier. You keep the whole business to yourself. In that way, that's a plus, but the con is ওই risk. আরেকটা হচ্ছে, it also depends on আপনার বিজনেসের প্রোডাক্ট কি, আপনার মার্কেট সাইজ কি. If it's a huge business that requires a lot of money, আপনি এমনিতেও লোন পাবেন না. যদি আপনি SME হন, SME হলে I think you can always, SMEs are always far less riskier than a startup anyway, right? একটা SME risk is anyway অনেক কম. So আপনি যদি মনে করেন আপনার SME has a good chance and you want to own all of it by yourself, then go for a loan by all means. Okay. What was the vetting process for hiring the research company? Again, like I said, initial stages, no risk, no kiptami, go for the best. We went for Kantar, I think, global company with a franchise in Bangladesh. Same with animation, Bangladeshi company, but actually American Bengali dude who kind of goes back and forth, mainly makes stuff for the BBC. We found the best of the best for everything. I say that, but then again, education is my passion. Everything I had in my bank, I poured in the company, which was everything for me, but for my business partner, the banker, who's been a banker for 10, 12 years, আমি তো টিচার মানুষ ভাই, আমার তো টাকা ছিল না, ও হয়তো ওর সেভিংস এর 1/20 দিছে, ওই ইকুইভ্যালেন্ট মানি আমার ব্যাংকের সবকিছু ছিল. So again, depends on how much money you have, but try to find the best possible stakeholder who can help you. আমাদের বিজনেস অলরেডি প্রফিটেবল, কিন্তু ফেসবুকের অ্যালগরিদমের কারণে সেটা সবসময় একই রকম হচ্ছে না. ওকে, সাদমান কুইকলি একটু আনমিউট করেন. when you say একই রকম হচ্ছে না, কত আপ ডাউন করছে? এক মাসে 5 লাখ প্রফিট, আরেক মাসে 1 লাখ প্রফিট, তাহলে বড় সমস্যা. কি বলবেন প্লিজ? I'll keep reading. Shadman, if you're still here, please respond. Sadat. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কি রকম আপ ডাউন হচ্ছে? আপ ডাউন বলতে আমাদের হচ্ছে বেসিক্যালি ফেসবুক আর টিকটক বেসিসে বিজনেসটা হয় শার্টের, কিন্তু হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের কারণে এই প্রফিটটা প্রতিবার আপ ডাউন হয়। যেমন মনে করেন যে আমাদের মাসে হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা হচ্ছে শার্ট সেল হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় 1 থেকে 10 তারিখ যে সেলটা হয় সেটা হচ্ছে যে কোনো সময় থাকে কোনো সময় থাকে না, একদম অ্যাড রান থাকলেও। ওকে, আপনি এখন আমার কোয়েশ্চেনের আনসারটা দেননি, আমি আবার জিজ্ঞেস করি। গত 12 মাসে কোন মাসে হাইয়েস্ট সেল সেটা কত, আর লোয়েস্ট মাসে সেল কত, আর এভারেজ কত? আমাদের হচ্ছে ঈদের সময় 7 লাখ টাকার শার্ট সেল হয়েছিল, আর লোয়েস্ট হচ্ছে যে এই মাসে অনলি
7 বা 8,000 টাকা গত মাসে আর কি, যেটা নেটওয়ার্ক অফ ছিল। ওকে, আপনি কি ইনভেস্টমেন্ট খুঁজছেন? আমরা হচ্ছে অলরেডি ইনভেস্ট নিই নাই, আমাদের হচ্ছে 2 জন আছি আমরা, একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছে আমার একটা ছোট ভাই। আমরা হচ্ছে খুঁজি নাই, কিন্তু হচ্ছে আমরা নিজেরা যেগুলো করি সেগুলো হচ্ছে নিজেরা বানাই না, আমরা হচ্ছে বাকিতে নিয়ে আসি, জাস্ট পরে পে করি আর কি। যার কারণে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট লাগে না এখন পর্যন্ত। যখন আমরা নিজেরা প্রোডাকশন করবো তখন হয়তো ইনভেস্টমেন্ট লাগবে। বুঝতে পেরেছি। ওকে, আর আপনার মার্কেটিং এ কত খরচ করেন মাসে? মার্কেটিং হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের বেসিক্যালি টিকটক থেকে O2 মার্কেটিং হচ্ছে, যেটা আমাদের প্রতি যখন ভাইরাল হয় তখন কোনো আমাদের অ্যাড চালানো লাগে না, তখন হচ্ছে আমাদের O2 প্রতি ভিডিওতে যখন ভাইরাল হয় তখন হচ্ছে 300 থেকে 400 পিস শার্ট O2 সেল হয়ে যায়। আর ভাইরাল না হলে সেল হচ্ছে না। সো আপনি চাচ্ছেন একটা কনসিস্টেন্ট সেলের জন্য কি করব, তাই তো? তো নাম্বার 1 হচ্ছে কখনোই আপনি ঈদের পরিমাণ সেল তো কনসিস্টেন্টলি পারবেন না আনলেস আপনি মার্কেটিং এ হেভি খরচ করেন। হ্যাঁ, এটা এনি সার্ভিস ইন্ডাস্ট্রি, সেটা আপনি স্যালন হোক, রেস্টুরেন্ট হোক, ক্লোথস হোক, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। ঈদের সময় সেল আপনি কখনোই পাবেন না আনলেস আপনি অনেক মার্কেটিং করেন। আর আপনাকে বেসিক্যালি কিছু টেস্টিং করতে হবে মার্কেটিং এর খরচ দিয়ে উইথ ডিফারেন্ট স্ট্র্যাটেজিস। সো আপনার যখনই বিজনেসকে আপনি গ্রো করতে চান, ইউ হ্যাভ টু ট্রাই ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর মার্কেটিং এন্ড খরচ করে আপনার অ্যানালিসিস করতে হবে যে কোন রুটে খরচ করে মার্কেটিং এর মধ্যে আপনার বেশি আসছে রেভিনিউ। তারপরে আপনি ওইটাকে রিপিট করতে থাকবেন। এটা হচ্ছে সিম্পলি এক্সাম্পল যদি দিতে হয়, মেটাফরিক্যালি স্পিকিং, একটা রেস্টুরেন্টে আমি নতুন ডিশ লঞ্চ করি 4টা, যেই 2টা বেশি চলে ওই 2টা রাখি, অন্য 2টা মেনু থেকে সরাই ফেলি, ওই 2টা মানুষ তখন পাগলের মতো খায় সারা বছর। সেম। সো আপনাকে মার্কেটিং এ বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে, একমাত্র উপায়। গরুর ঘাস একটা কোম্পানি আছে, ওদের উপর রিসার্চ করেন। নর্থ সাউথে ইউনিভার্সিটি থাকা অবস্থায় 3টা ছেলে সেকেন্ড ইয়ারে লঞ্চ করেছে, এখন 2 কোটি টাকার রেভিনিউ। বাচ্চা ছেলে ছিল, এখনো বাচ্চা, they're very young, I know them all, I know the founder. ওরা আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য আসছিল। গরুর ঘাস, ওরা ফানি মার্কেটিং করে, all their ads were funny। এখন আর ফানি না, এখন মোটামুটি সিরিয়াস, কিছু কিছু ফানি, বাট ওদের রাইজ হয়েছে ফানি অ্যাড দিয়ে। আমিও ওদেরকে ফলো করি জাস্ট বিকজ ওদের অ্যাড ফানি, কিন্তু ওদের টার্গেট মার্কেট হচ্ছে একদম জোয়ান পোলাপান। আমি ওদের জামা কাপড় কিনি না, কিন্তু আমি ওদেরকে এত ফানি লাগে আমি ওদেরকে ফলো করি। সো ওদের এভাবে ম্যাস অডিয়েন্স বিল্ড করে দেন দে স্টার্টেড সেলিং। আমি পুরা ওদের নিজেদের বেডরুম থেকে ওরা ডেলিভারি করতো, সব প্যাকেজিং ওরাও নিজেরা করতো, এভরিথিং নিজেরা। আপনারাও নিশ্চয়ই নিজেরা করছেন। কিন্তু ওদের পেজে গিয়ে নিচের দিকে গিয়ে একটু জাস্ট দেখেন মার্কেটিংটা কিভাবে ইভলভ করেছে ওভার টাইম, তাহলে একটা আইডিয়া হবে। ওকে, ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। You're welcome. Sadat Rezaur Rashid Chaudhary Bhai, greetings. If any company takes investment from angel investors, what angel investors basically take from the company? Do they become the main shareholders of the company? Yes, just like a VC. And angels usually take more, usually, because angels are taking the biggest risk. They're investing in you before anyone else. Usually angels come in. So আমরা কি জানি? আমরা জানি angel round, and then seed round, and then pre-seed hote pare ekta angel, pre-seed, seed, and then you have ABCD, all the rounds, right? So, and then bridging round thake majkhane, but ei sob rounds er moddhe angel round is the riskiest, so you end up giving the most. And yes, they own it. Not only do they own it, they usually ask for a board seat. You might have to give it, but the moment ekta VC apnar upor invest kore, they will kick the angels out from the board. VCs don't like. So when you find an angel, ideally prepare a contract in a way that they are already agreeing when a VC comes, they will leave the board, because eta niye onek ganjam hoy, pore you might end up in court. You don't want to face all that legal nonsense while you're trying to build your business. I've seen it all. Okay. Hello, Gaming Hub. We're basically a game streaming platform, our fight with tech giants like Twitter or Kick. So we can focus. We're going live soon in South Asia. MVP is in processing. We're also looking for fundraising. My question is, how can we connect to VCs? I can connect you to VCs. There you go. Okay. Start with Rahat. Rahat Ahmed is the first one. Find my number from Arif Bhai. This is how you find VCs. You network. আমাদের কথা হয়েছিল, আমরা ইনস্টিটিউট অফ নেক্সটের সাথে কাজ করেছি কিছুদিন লাস্ট ইয়ার।
এন্ড Okay. দেন আমরা অফিসিয়ালি আর রিচ করি নাই, যেহেতু আমাদের তখন এমভিপি নাই, তখন আমাদের আইডিয়া স্টেজ। সো রাহাত Knock him ভাই again. বাংলাদেশেও আমাদের কথা হয়েছিল, তো আমরা এমভিপিটা লঞ্চ করে আশা করছি যে মুভ করব। Knock him again, and then once you knock him, find other founders. Find people who have already raised money. Find Okay. people who, if you don't know founders of big startup companies like Arogga and all these companies, Yeah. millions of dollars already raised. If you don't know them personally, find a friend of a friend of a friend. Somehow find them and say, Okay. Bhaiya, please, would you give me some pointers of where? And LinkedIn is the best way. Most of the funding we have raised is just blast messages on LinkedIn. You never know who returns an answer. So do research on who. So I'll give you an example. The first VC we raised from was Learn Capital. Learn Capital is specifically investing in edtechs. They only invest in edtechs. So we did research to find who are the big players in the world of VCs that invest in edtechs. Because I knew if I can get, it's like having a cricket team in BPL, Bangladesh Premier League, and you have Shakib Al Hasan in Kumilla Victorians, and you're trying to convince one of the big hitters from West Indies to come, and you say, hey man, we have Shakib in our team. Because 7 other teams might be offering the same money. Why would he come to you? So Yeah. do research on who the VC is that you should bring in, because once we had Learn Capital in our deck, it was so easy to then speak to other. Learn themselves opened like 10 more doors for us. Yeah. So পাগলের মতো networking করতে হবে, and এই যে Rahat, you said we didn't knock him because we don't have an MVP. Once you exit, once you wake up tomorrow morning, knock Rahat. একবার না পারিলে দেখা শতবার. Okay. Sure. Thank you. রোজারিও ভাই অনেকক্ষণ ধরে হাত উঠে আছেন, বলেন প্লিজ। আমি রোজারিও ভাই না, আমার ওয়াইফের ল্যাপটপ দিয়ে আমি ক্লাসটা করছি। আমি রাসেল আলফ্রেড কুইয়া আমি কাজ ধরে করছি নিয়েছি মাশরুম। এটা আপনার ওয়াইফের নাম, ধরে নিয়েছি সারনেম আপনার সারনেম, এর জন্য বললাম। ওকে বলেন। যাই হোক, সমস্যা নেই। আমি রাসেল আলফ্রেড কুইয়া কাজ করছি মাশরুম নিয়ে। মাশরুমটাকে আমি রেডি ফুড ফরম্যাটে আনার জন্য কাজ করছি। এই জন্য আমার এখানে আমার 4টা টেস্টের ইনস্ট্যান্ট স্যুপ করা আছে এবং মাশরুম অ্যাডেড একটা টেস্ট বুস্টার আছে। এটা নিয়ে আমার মূল প্ল্যানটা হচ্ছে যে কাউকে আমার বিজনেস পার্টনার নেয়ার চাইতে আমি চাচ্ছি যে সেলস পার্টনার। আমি শুধু প্রোডাকশন, ইনোভেশন, প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, আমি জাস্ট এইগুলো নিয়ে থাকবো। But I want someone other to sell my product. Do you have a question or are you asking for help? Is that a good way to do it? So you do have a question. Yes, absolutely. Why not? If your business is not too complicated, it's an SME, it's not a startup, you think you can handle all that work by yourself, but you want someone who will sell for you, you want a selling partner, absolutely not a good idea. And I might be able to, you're selling soaps? Yeah, four types of instant soup and mushroom added taste booster. Okay, আমাকে এখন yes, ডিটেইলস বলা লাগবে না। I just wanted to ask if it's soaps, I can connect you as well. So I mean, Arif bhai থেকে আমার নাম্বার নিয়ে and I can connect you hopefully to someone who's good at selling and might be interested Okay, in thank you. but they might, again, when you're saying to sell for you, is it just a cut of the product or are you going to bring them in as a partner? এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। You have a better chance of getting a solid partner if you are willing to a solid salesperson, if you're willing to give them a portion of your business. Definitely. I'm ready to do it. You suggest which research company? I already said Kantar is one of them, but they aren't exactly fantastic. So do some more research. There's many. How much matured is a startup ecosystem in Bangladesh, irrespective of startup in Bangladesh? Is it worth being a startup founder in Bangladesh or move to a new country? How rich are the founders in Bangladesh compared to India? Honestly, how matured is it? Onek mature এখন, and it's come a long way. Move to another country. I don't know why you would move just for if you don't have a business idea, how do you know moving will help? You need a business idea. A country might have no ecosystem. If your idea is fantastic and if you already have all the skills that a founder needs, you don't need an ecosystem. Okay? Ecosystem helps you where there are gaps. So
if you have an idea, and also your idea is specific to some particular market, just because your idea will be successful in Bangladesh, even within the Indian subcontinent, doesn't mean it will work in India. Indian edtech যেখানে বাংলাদেশ edtech ভাবে successful হয়নি কেন? কারণ Indian parents are technologically sound, they're more accepting of technology, etc. So they're willing to pay for this stuff far easily in comparison to a Bengali parent. So it all depends on what your idea and product is. সেটার জন্য এই questionগুলো relevant. If your idea is something to sell to Dutch people, then yes, by all means, move to Netherlands. But otherwise, I say stick around. edtech স্টাফগুলো অনেক বেশি setup cost, operational cost, কিন্তু আমার দেশ অনেক ব্যক্তিগত টিউটর প্ল্যাটফর্ম আপনি কি ধরনের প্ল্যাটফর্ম টিউটরকে আপনার বা edtech গুলোর হুমকি মনে করছেন? আমরা কারোই একে অপরের চ্যালেঞ্জ মানে হুমকি মনে করি না। আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিভিজুয়াল টিউটররা যারা বাসায় পড়ায়। অ্যাকচুয়ালি এখনো বিগেস্ট মার্কেট ওটা। Rowan Aruni, our clients are only doctors. How can I get mass customer? Our product name is digital prescription. Sorry, this question is too precise. যেহেতু অনেকজন মানুষ এখানে আছে, আরেকটু জেনারিক প্রশ্ন হতে হবে। আপনার বিজনেসের জন্য এটা অনেক স্পেসিফিক একটা কোয়েশ্চেন, এটা আমি এই সেশনে আনসার করতে পারছি না। আমি ইন জেনারেল, ধরেন আপনি বলেন আমার ক্লায়েন্ট হচ্ছে খালি ডক্টর, আমি ম্যাস লেভেলে ডক্টর কিভাবে পৌঁছাবো? হ্যাঁ, আমাদের প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রেসক্রিপশন। আমি এটা একটু জেনারেল ভাবে আনসারটা দিই। যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার ক্লায়েন্ট যদি এখন ধরেন ডক্টর হয়, আপনার যদি এখন কাস্টমার যদি এখন টিনেজার্স হয়, so one way to reach clients is advertising. So for example, আমি যখন শিখর প্রোডাক্ট প্রথম লঞ্চ করেছি, আমি ফেসবুকে যখন অ্যাডভার্টাইজমেন্টস লঞ্চ করতাম, আপনি এজ রেঞ্জ সিলেক্ট করা যায়। আমি এজ রেঞ্জ, আমি যেহেতু এসএসসি এইচএসসি এর কাস্টমার চাচ্ছিলাম, আমি এজ রেঞ্জ সিলেক্টই করেছি 14 থেকে 19, কারণ কিছু এইচএসসি স্টুডেন্ট একটু বুড়া হতে পারে, কিছু এসএসসি স্টুডেন্ট একটু বেশি ইয়াং হতে পারে। 14 থেকে 19, সো এজ স্পেসিফিক আপনি অ্যাডস লঞ্চ করতে পারেন। আপনার যদি এখন ডক্টর ক্লায়েন্টস লাগে, আপনি যত ডক্টর চিনেন তাদেরকে দিয়ে শুরু করেন, দেখেন তারা আপনার প্রোডাক্ট ইউজ করতে চায় কিনা, ইউজ করে তাদের ভালো লাগে কিনা, তাহলে অটোমেটিকলি অর্গানিকলি তারা আরো 10টা ডক্টরকে রেকমেন্ড করবেন, রাইট? আপনি ফ্রি স্যাম্পল দিয়ে দেন আপনার প্রোডাক্টের, আপনি ইউজ করার জন্য কিছুদিনের জন্য ফ্রি দেন, যতগুলো ডাক্তারকে চিনেন, বা খুঁজে খুঁজে ক্লিনিক টু ক্লিনিক গিয়ে গিয়ে ফ্রিতে দেন। Whatever you need to do, many ways to do it. Iterated was the VC who, okay, hello bhaiya, I am an artist. This is a customized painting. It's a Facebook based. I want to know how to make it, but how? I can't understand. Thanks. Honestly, how you make customized painting into a digital business, I don't know. You need to find an individual who is good with tech but is also into painting. That combination is the sort of person you need. How do we find a co-founder? That's a tough one. That is a very tough one. I'll give you a statistic. More than 80% of co-founders don't stay together. And you're looking at one. So I'm not full-time at Shiko anymore. Nothing went wrong. The company became so big, and I was COO, Chief of Operations. I'm passionate about education, not about money, because I'm a purist. I just happen to be good in business, alhamdulillah. So I have investments, but I need education to be my main thing. যে বাকি সব সাইডে হলে আমি ওকে। সো আমি আর সময় দিতে পারছিলাম না এডুকেশন সাইডে। আমি প্রত্যেকটা ভিডিও নিজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম, আমি প্রত্যেকটা কারিকুলাম নিজে, ইচ কেমিস্ট্রি টিম, বায়োলজি টিম সবার সাথে বসে ডিজাইন করতাম। আমি প্রত্যেকটা টেস্টের কোয়ালিটি যাচাই করতাম, প্রত্যেকটা জিনিস দেখতে পছন্দ করতাম। দ্য কোম্পানি দেন বিকেম 400, 2 people, 22 people, 150, 400 employees. I was line managing 250. And at that point, I was just looking at operations, chief of operations. I could not give any time to education stuff. And when I did that for a long time, I was like, this is because everything I could teach, I have taught. So I told my partner, bro, I'm done. I'm going back. So I actually work at Aga Khan Academy now. I went back to the world of education full time. I signed a new contract with Shiko, a 2-year contract as an advisor. So you never know, even if you find an amazing person, they might leave.
it's hard. I honestly, you just have to find someone who's passionate about the same thing as you, or is passionate about business in some way, has a lot of interest, someone who's dedicated. Find someone. Keep looking for human beings who have discipline. Disciplined people usually end up being good at many things. Okay? Or it could be someone with no discipline but amazing creativity, or he's an amazing tech guy, so he can be your CTO. So just skills ala manush খুঁজতে হবে আশেপাশে. Again, through networking, just how you find an investor. You know, just speak to more and more people. Mohammad Saiful Islam. আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ভালো আছি। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন সবচেয়ে বড় যেটা অ্যাকচুয়ালি ফেস করতেছে, আমার একটা একটিক প্ল্যাটফর্ম আছে বর্তমানে, অলমোস্ট 20টা ডিস্ট্রিক্টের টিউটর প্রোভাইড করি অনলাইন এবং অফলাইন মিডিয়ে। গত 7 বছর ধরে কাজ করছি। তো আসলে ফান্ডিং এর যে ব্যাপারটা, এটা অনেকটাই ডিফিকাল্ট মনে হতো, এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি যে সহজ তাও না। প্রসেসটা যদি একবার বুঝতে পারা যায় তাহলে সহজ। তো আমরা লাস্ট আসলে শার্ক ট্যাঙ্কে ওখানে পার্টিসিপেট করেছি। তো ওখান থেকে জি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিউটর প্রোভাইড টেকনোলজিস লিমিটেড। বর্তমানে আমার 2 লক্ষের অধিক টিচার রয়েছে অনবোর্ড, এবং গত 7 বছরে 20,000-এর অধিক টিচার মানে সাকসেসফুলি টিউশন প্রোভাইড করেছি। তো এই মুহূর্তে আরো বড় ধরনের স্কেল করার জন্য অ্যাকচুয়ালি ফান্ডিং প্রয়োজন। সেক্ষেত্রে আরো বেশি মার্কেটিং এবং এক্সপার্ট মেন্টর এন্ড এমপ্লয়ি সেটআপ, তো সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম ফেস করি। স্টার্টআপ বাংলাদেশ এবং অ্যাডকম এজেন্সি আমাদেরকে আসলে ইনভেস্টমেন্টের জন্য করেছে। তো আমরা মোটামুটি একদম লাস্ট পর্যায়ে। তো এখন প্রবলেম হচ্ছে কি, যে দেখা যায় যে ফান্ডিং এর জন্য বাইরে যদি কোথাও অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে তো আসলে আপনার বেশ কিছু থাকে, কমপ্লিকেশন আছে ওইগুলো। এবং পার্সোনালি লোকাল ইনভেস্টরদের কাছ থেকেও যদি ইনভেস্টমেন্ট নিতে চায়, সেক্ষেত্রে সবাই ইকুইটি চায়। মোস্ট অফ দ্য পার্সনই ইকুইটির দিকে বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে who gives funding without equity? I want to meet that person. বিদেশ হোক বা দেশ, doesn't everyone want equity? ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আপনার সেশনে অ্যাড হতে পেরে পার্সোনালি ভীষণ গর্বিত। আমি আপনার সাথে পার্সোনালি দেখা করার কোনো সুযোগ আছে কিনা, যদি থাকে তাহলে দয়া করে আমাকে একটু সুযোগটা করে দিন। এখানে আনফরচুনেটলি আই হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। আমি যেরকম কিছু মানুষকে বললাম না যে আমার ফোন নাম্বার নিয়ে আরিফ ভাইয়ের কাছ থেকে, আনফরচুনেটলি আমার 5 বছরের একটা এনডি সাইন করা। আই এম লিগালি bound not to meet you, so I cannot. I'm really sorry because you are a direct competitor. So আমি 7 পাতা লম্বা একটা কন্ট্রাক্ট সাইন করেছি, যেখানে আমি এডুকেশনের কাউকে কোনো ডিরেক্ট অ্যাডভাইস বা তাকে মিট করতে পারবো না। আনফরচুনেটলি নো সাইফ। আমি নাম জিজ্ঞেস করলাম বিকজ আমি শার্ক ট্যাঙ্ক দেখি, তোমার এপিসোডটা দেখিনি এর জন্য। বাট মানে অনিয়ার হয়নি, কারণ এই যে গ্যাঞ্জামের জন্য আসলে এটা পোস্টপোন করে রাখা হয়েছে। তো এই যে গভর্নমেন্টের ছিল ওখানে, এই কারণে এটা আসলে একটু। আমার আরো 3.5 বছর বাকি আছে আমার কন্ট্রাক্টের, লিগ্যাল কন্ট্রাক্টের। তারপরে আমি তোমাকে উপদেশ দিতে পারবো, এর আগে না। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। তারপরে যদি সুযোগ থাকে আপনার সাথে এমনিতে ইনফর্মালি কোনো ডিসকাস বা কোনো কথা যদি বলার সুযোগ থাকে। I can't, I really can't. I'm literally not allowed to. যদি কেউ ডিরেক্ট কম্পিটিটর হয়, I might get into talk on behalf of you, okay? Yes, I think you can explain. I'm really sorry, Saiful. It's unethical, okay. It's unethical, and I'm legally bound not to. So আজকে 9:34 বাজে। আমি লাস্ট একটা কোয়েশ্চেন নেই। Sure, ভাই, হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন। ওকে, একটা কোয়েশ্চেন চুজ করি যেটা ম্যাক্সিমাম মানুষকে হেল্প করবে। একজন জিজ্ঞাসা করেছে ট্যাম সম স্যাম। এগেন আমি জাস্ট গুগল করেছি, গুগল করে ফেলেন, খুবই সিম্পল, ট্যাম স্যাম সম বুঝা। ওকে, ওকে, I'll take বেশি কোয়েশ্চেন বাকি ছিল না। রাফা আলী জিজ্ঞেস করেছিল insightful session. I have a property management app prototype but only for a niche market.
how do you decide if you should move ahead with an idea? Question is at least কত target audience হওয়া উচিত। আর মাহবুবুল ইসলাম তাজ, এটা পড়ার কোনো কোয়েশ্চেন দেখছি না আমি। I'm a 17-year-old running a clothing brand called Gesture Lifestyle, but I need funds. I don't know where to get funds. Okay. So I'll answer both. Number one is I have a property management app prototype. So straight away, you have to think about how many people in this country can afford to buy a property or rent, right? And also, Dhakati, I have seen a massive company from Europe that came and failed. Ekmatro B property ekhono cholche, excuse me, aro oneke cheshta koreche. আমারই ফ্রেন্ড অ্যাকচুয়ালি কান্ট্রি ম্যানেজার ছিল একটা কোম্পানির, ওই অ্যাপটা চলেনি বিকজ আমি যদি বলি এখন আমার বাবা ইজ হাইলি এডুকেটেড, আমার চাচারাও হাইলি এডুকেটেড, ডাক্তার, প্রফেসর, ব্যাংকার, তারাও এখন ওই ওল্ড স্কুল গাড়ি চালায় এই সাইনবোর্ড খুঁজে। সো আই থিঙ্ক it's important that you first figure out, can it really take off? Do some more research, I think. You can do that amongst your friends and family and say, if I was to launch something like this, would you use it? And your research should be not people my age, people much older. Jara basha kine, basha bhara kore. Actually, amar age ekhon oneke basha bhara neয়. And as for where to get funds, Taj, it's again, networking is for fundraising, for finding a founder, to raise funds for you, and you're only 17, তুমি তো কোনো বিদেশি VC পাবা না. You can start with friends and family, but I would request borrow money from someone who has some understanding of business and is not a very typical 9-to-5 person who has no clue of business, because otherwise, and also be careful যে take money from someone যেখানে তুমি জানো যে এই বিজনেসটা যদি সাকসেসফুল না হয় আর যদি তুমি টাকা ফেরত দিতে না পারো তাহলে রিলেশনশিপ খারাপ হবে না, যেটা খুবই রেয়ার। সো এইটা একটু ইনশিওর করে borrow money or give them equity. Do that accordingly. So I think কোথাও যদি না পাও, you can start with family. অনেকেই এঞ্জেলও পায় না, তখন তারা ফ্যামিলি, কোনো চাচা চাচি, মামা মামি, খালা খালু বা নিজের বাবা মা, তাদেরকে equity দিয়ে টাকা নিয়ে ব্যবসা শুরু করেন. So that's one easy way of growing your business. Final comments. Like I said, passion is important. Staying true to yourself is important. Risk is super important. You need to be willing to take risks. Every single thing I've invested in our life, আমি যত কিছু ইনভেস্টমেন্ট করেছি এই নিয়ে I've invested in 6 businesses, including Shiko. Shiko has reached incredible heights, mashallah. Tarporeo, it might die tomorrow. Startups are like that. Byju's went from 50 billion to 0. Anything can happen in life. Be prepared for that mentally. Pick yourself up. Don't go so far as selling your home and selling your car, please. It's just a personal thing I feel like telling you. I've seen this with a senior bhai in the startup world who I really respect, and it hurt me to see him go that far. So ejonno ami eta sob shomoy boli. And final piece of advice is jeta bolechilam je hal chharben na, lege thaken. You know, if you are disciplined with your effort, success should come. And any final questions er age bolchi, if I don't have much capacity, but if I find an interesting business, if someone wants to take me on as an advisor, you can contact me through Arif Bhai. And Arif Bhai, anything else? Thank you for your time. Again, thank you Smart Hub Bangladesh Accelerator Program. Thank you so much Arif Bhai for organizing this, Silet, and all that you do. সবাই নিজের জায়গায় বসে একটু আরিফ ভাইয়ের জন্য একটু তালি দেই আমরা, বিকজ হার্ড ওয়ার্কিং ম্যান। আমি তো একটা সেশনে আসছি, এরকম আমি প্রত্যেকটা সেশনে উনি রাত 10টা-9টা পর্যন্ত সবার সাথে ওনার থাকতে হয় সারাদিন কাজ করার পরে। সো আরিফ ভাই, থ্যাংক ইউ। He does all of this for you guys. So please clap for him. আমি আপনাকেও থ্যাংক ইউ দেব ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু our program. এবং it was really great. I'm like people were just glued in the computer, I think. সবাই ছিল একসাথে, and it was an awesome session again.
এবং I want to say that আমাদের নতুন কোহর্টের এটা কিন্তু their first webinar. So we have introduced our new course with you. So that's going to be good luck, I think. সবাইকে ধন্যবাদ, I guess সবাই খুব এনজয় করেছেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক দ্য কোশ্চেন, আপনি শেষ করেন, দেন আই উইল বি টকিং এট দ্য এন্ড। ওকে, সবার শেষে আমি একটা কোশ্চেন ছিল। ওকে আসিফ, ইয়েস। আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আইডিয়া স্টেজে কি ফান্ডিং রেজ করার কোনো ওয়ে আছে? কারণ আপনার কিছুদিন 9 আগস্টে একটা আপনার জিটি অ্যাক্সেলারেটর প্রোগ্রামে একটা প্রোগ্রাম ছিল আর কি, তো কিছু ঝামেলার কারণে সেটা অফ হয়ে গেল। আবার এই আপনার আইডিয়ার একটা ওই সরকারি ভাবেই সেটাতে আপনার একটা গ্র্যান্ড পাওয়ার রয়েছিল আইডিয়া স্টেজ থেকে, তো সেক্ষেত্রে তো এগুলো ভাই এখন অফ। তো এখন কি ভাই আইডিয়া স্টেজ থেকে কি আপনার ফান্ডিং রেজ করার কোনো ওয়ে আছে কিনা সেটা জানতে চাচ্ছি। এই প্রশ্ন কি আরিফ ভাইয়ের জন্য না আমার জন্য? আপনি বলেন, আমার জন্য হলো আপনি বলেন। যেটা বললাম একটু আগেই, আই থিংক এই কোয়েশ্চেনটা তাজ করেছিল অ্যাজ ওয়েল, যে যদি একান্তই কোনো এরকম নেটওয়ার্কিং ইভেন্টস না থাকে বা কোনো রিচ না থাকে কোনো ইনস্টিটিউশনের, লিঙ্কডইন ইজ আ ওয়ে। লিঙ্কডইনে ভিসিস খোঁজা যায়, লিঙ্কডইনে লোকাল এঞ্জেলস খোঁজা যায়। বাংলাদেশে এখন 3টে অর্গানাইজেশন আছে খুবই প্রমিনেন্ট, বাংলাদেশ এঞ্জেলস। আরিফ ভাই নামগুলো জানবেন, আমার সবগুলোর মনে নেই। আমাদের প্রোগ্রামের শেষের দিকে এগুলো আছে, যদি ওরা পরের দিকে কোশ্চেন আপনি আগে করছে ইউ ক্যান টক। তো আরিফ ভাই একটা লিস্ট দিবে তোমাকে আসিফ অফ বাংলাদেশি অর্গানাইজেশন যারা ইনভেস্ট করে, যেখানে অনেক মানুষের টাকা পুল করে তারা ভিসি বানিয়েছে। আর এছাড়া যদি কোনো অর্গানাইজেশন না দেয়, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, আর তারাও যদি না দেয় তাহলে কষ্ট করে চাকরি করে টাকা জমায়, তারপরে ইনভেস্ট করে, তারপরে ব্যবসা কন্টিনিউ করতে হবে। এটাই বাস্তবতা। ওকে, আচ্ছা আপনার সাথে মিট করার কোনো ওয়ে আছে ভাই পার্সোনালি? মিট করার আই থিংক অনলাইন ইজ বেস্ট। প্রচন্ড ব্যস্ত থাকি, আমার বাচ্চার বয়স 3 মাস, অনেক সময় দিতে চাই ওকে, চাকরিও করছি এখন, ব্যবসা হচ্ছে অনেকগুলো, অনলাইন সবচেয়ে ভালো হয়, তাহলে সময় বাঁচে, কারণ ঢাকা শহরে ট্রাফিক অনেক, বাট অনলাইন মিট করা যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, যারা যারা মিট করতে যাচ্ছেন ডেফিনেটলি ইউ ক্যান মিট। আমরা যখন দেখবো আপনারা ব্যবসাগুলো ভালো, জিশন ভাইয়ের ইন্টারেস্ট আছে ওখানে, তখন তো ডেফিনেটলি মিট করবেন। সো পিচ ডেক গুলো শেয়ার করবো, দেয়ার ইজ এ টাইম ইউ মে মিট হিম ডিরেক্টলি। ওকে, আর কারো কোনো কিছু কোশ্চেন? আচ্ছা, আমার মনে হয় সময় নাই আর জাকির ভাই। জিসান ভাই, আমার মনে হয় আপনাকে আরো আনবো আমরা এখানে ফিজিক্যাল সেশন গুলোতে, অনলাইন সেশন গুলোতে তো আপনি আসবেন ইনশাল্লাহ। পাশাপাশি ওদের যদি সিরিয়াস কোনো কোশ্চেন থাকে বা রিয়েলি আপনার ইন্টারেস্টেড টু সি ইউ অ্যাজ অ্যান অ্যাডভাইজার, আই এম গোনা ফরওয়ার্ড দেম আপনার, আর অলসো আমি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করে দিব ওদের সাথে। ফোন নাম্বার দিচ্ছি না, কেউ যদি চায় আপনার সাথে লিঙ্কডইন গুলো শেয়ার করেন। সো ইউ ক্যান জাস্ট সেন্ড এ মেসেজ আপনার ইনভিটেশনের সাথে যে আপনি আসলে আমাদের এই প্রোগ্রামের সাথে আছেন, তাহলে ডেফিনেটলি ভাইয়া উইল টেক দ্যাট। জাস্ট পাঠিয়ে দিলে হবে না, একটা মেসেজ দিবেন যে আপনার স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর প্রোগ্রামের সাথে আছেন, সো তাহলে হয়তো ভাইয়া উইল বি। এটা লিখলে ভালো হয় অ্যাকচুয়ালি। লিঙ্কডইনে আমার মনে হয় 800টা পেন্ডিং রিকোয়েস্ট। সো আমি স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর হাবের প্রোগ্রামে আছি, আমার আপনার সাথে অনলাইন এটা বললে তাইলে আই উইল রেসপন্ড, না হলে ডিফিকাল্ট, শত শত মেসেজেস। হ্যাঁ, গুড আইডিয়া আরিফ ভাই, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আমরা এখানে রাখছি তাহলে। সবাইকে ধন্যবাদ ফর জয়েনিং দ্য প্রোগ্রাম, এন্ড জিসান ভাই অ্যাগেন মেনি থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।